হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পরিবেশ রসায়নের সিকিউ সলভিং ক্লাসে। তো প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে একটু 2 মিনিট লেট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 9টা পর্যন্ত পুরোপুরি সুস্থ ছিলাম। হঠাৎ করে 9টার পরে হইতেছে তোমার হঠাৎ করে মানে মাথার ঘাটটা হঠাৎ করে ব্যথা স্টার্ট হয়েছে। সো এই জন্য আমরা যতটুকু পারি যতক্ষণ পরে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। একটু কনসিডার করিও যদি মানে একটু আস্তে কথা বলি বা হচ্ছে যে একটু অসুস্থতা আর কি জানি কেমন। অনেক দিন পর আসলে তোমাদের সাথে ক্লাস নেওয়া। তো তোমরা সবাই কেমন আছো? তো এটা আমি আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো পরিবেশ রসায়ন তো তোমাদের সাকিব ভাই অলরেডি লাস্টের দিকে চলে গেছে। তো এই জন্য আজকে হচ্ছে আমরা এতদিন পর্যন্ত পরিবেশ রসায়নে তোমরা যা যা পড়ছো তার উপর একটা বোর্ড সিকিউ সলভিং ক্লাস দিতে যাচ্ছি। তো আমি চেষ্টা করবো তো যে বোর্ডে আসা ইম্পর্টেন্ট তোমার সিকিউগুলো সলভ করে দেওয়ার কেমন। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে তাহলে একটু করে জানাও। আমি একটু করে তাহলে এই ইয়াটা ওপেন করেই আমরা ক্লাসে শুরু করে দিচ্ছি। দাঁড়াও 1 সেকেন্ড জাস্ট। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা আমাকে একটু জানাও কেমন। আমি একটু আমার আমার এন্ড থেকে চেক করে দেখি যে সব আসলে সব ঠিকঠাক মতো আছে কিনা। একটা সেকেন্ড জাস্ট। কেমন। হ্যাঁ, আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি। হ্যাঁ, এনডিসির কোয়েশ্চনও সলভ করবো। এনডিসির কোয়েশ্চন আমরা নেক্সট যে সলভিং ক্লাস আছে সেখানে সলভ করবো। আজকে আমরা ফার্স্টে যেটা করবো বোর্ডের সিকিউ সলভ করবো। আমরা আগামী ক্লাস হচ্ছে যে কলেজের সিকিউগুলো সলভ করবো কেমন। আচ্ছা, তাহলে চলো কথা না বাড়াই আমরা শুরু করার চেষ্টা করি, ঠিক আছে? তো যদিও আমি কিন্তু পরিবেশ রসায়ন পড়াচ্ছিলাম না, তো আমি চেষ্টা করব যে আমি আশা করতেছি সাকিব ভাই তোমাদেরকে মোটামুটি সবই তোমরা পড়ছো এবং হচ্ছে যে তোমরা রিভাইসও দিছো। এর বেসিসে কিন্তু আমরা তোমার চলো প্রবলেমগুলো সলভিং করা শুরু করি কেমন। আচ্ছা, আজকে কি নোট করব ভাই? নোট করার আসলে এরকম দরকার নাই, মানে যেগুলো যেগুলো লাগে মনে মনে হবে তোমার সেটা নোট করতে পারো। আর তুমি সিকিউগুলো একটু দেখিও কেমন। তাহলে চলো প্রথমে একটা সিকিউ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2022 সালে আসছিল, ঠিক আছে? এই দেখো সিকিউতে আমাকে কি বলতেছে, এখানে আমাকে বলা হচ্ছে স্টপ কর্ক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আচ্ছা, কি কি দেওয়া আছে আমি তোমাকে চলো বুঝাই বলে আসো। যেমন এখানে দেখো একটা এ গ্যাস দেওয়া আছে আর এখানে একটা বি গ্যাস দেওয়া আছে। তো এখানে এ গ্যাস সম্পর্কে তার টেম্পারেচার, প্রেশার, আয়তন, ভলিউম সব দেওয়া আছে। ওইখানেও টেম্পারেচার, প্রেশার, আয়তন, ভলিউম সব দেওয়া আছে। এখন বলতেছে তুমি যদি স্টপ কর্ডটাকে ওপেন করে দাও তাহলে এখানকার গ্যাসগুলো এখানে চলে আসবে কিছুটা, আর এখানকার গ্যাসগুলো কিছুটা এখানে চলে আসবে। আলটিমেটলি এখানে একটা কী তৈরি হবে, একটা মিশ্রণ তৈরি হবে। তো এটাই জিজ্ঞেস করছে যেখানে আমাদের মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। ঠিক আছে, এটাই আমাকে জিজ্ঞেস করা হয়েছে, মিশ্রণের মোট চাপ এখানে নির্ণয় করো। কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পারছো? মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, এটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কেমন। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা কীভাবে করব? এটা করার জন্য হচ্ছে আমাদের একটা সূত্র ছিল না, যে ডাল্টন এবং বয়েলের সমন্বয় সূত্র। ডাল্টন এবং বয়েলের সমন্বয় সূত্র ছিল, আমরা ওটা দিয়ে করতে পারি কেমন। আচ্ছা চলো আমরা তোমাকে দেখাই দিয়ে আসো। এখানে তো আসলে জায়গা নাই, আমরা নেক্সট পৃষ্ঠা অঙ্কটাকে সলভ করাবো। চলো আমরা সলভ করে দিয়ে আসো জিনিসটাকে, এখানে আসো। তাহলে আমরা এখানে সলিউশন করতেছি, সলিউশন। এখানে আমরা গ নাম্বারটা সলিউশন করতেছি। তো এখানে যদি লক্ষ্য করি আমরা, এখানে আমাদের দুইটা পাত্র ছিল। আমাদের প্রথম পাত্র ছিল এটা। তো এই পাত্রের মধ্যে আসলে কি রাখা ছিল আমি যদি দেখার চেষ্টা করি, এই পাত্রে ছিল এ গ্যাসটা, এই পাত্রে এখানে রাখা ছিল এ গ্যাস, যেটা ছিল সেটা রাখা ছিল এখানে। আর সে এ গ্যাসের টেম্পারেচার ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আমার প্রেশার ওয়ান দেওয়া ছিল 760 মিলিমিটার পারদ। তাহলে এখানে আমার প্রেশার ওয়ান এটা দেওয়া ছিল 760 মিলিমিটার মিলিমিটার পারদ চাপ, রাইট? তারপরে কি দেওয়া ছিল এখানে, তারপর দেওয়া ছিল ভলিউম হচ্ছে 500 ml। তাহলে V1 দেওয়া ছিল তোমার কাছে এখানে 500 ml। তারপর দেওয়া ছিল এখানে ভর কতটুকু, ভর দেওয়া ছিল 0.450 গ্রাম। এমন দেওয়া ছিল এখানে 0.450 গ্রাম এরকম দেওয়া ছিল। আর সেকেন্ড যে পাত্রটা, সেকেন্ড যে আমার যে পাত্রটা আছে এখানে, তো সেই পাত্রটাতে দেখো এখানে টেম্পারেচার দেওয়া 27 ডিগ্রি সেলসিয়াস, এখানেও টেম্পারেচার দেওয়া 27 ডিগ্রি। দুটাতে কিন্তু টেম্পারেচার সেম আছে কেমন। টেম্পারেচার ডিফারেন্ট হলে কীভাবে করতে হবে ম্যাথ আমরা সামনে দেখবো। আচ্ছা, আর এখানে আমাদের প্রেশার দেওয়া ছিল কত, 780 মিলিমিটার পারদ। তাহলে এখানে প্রেশার টু এটা দেওয়া ছিল 780 মিলিমিটার পারদ চাপ। আচ্ছা, তারপর এখানে ভলিউম দেওয়া ছিল কত, 400 ml। তাহলে এখানে V2 দেওয়া ছিল কতটুকু, 400 ml। আর এখানে ভর দেওয়া ছিল দেখো কতটুকু, এখানে ভর দেওয়া ছিল তোমার 0.350 গ্রাম। ভর দেওয়া ছিল 0.35 গ্রাম, এটা লিখলেও হবে। আর এটা ছিল আমাদের এখানে বি গ্যাস। তো এখানে আমাদের দুইটাকে আমি কি করছি, এখানে জোড়া লাগাই দিছি একটা স্টপ কর্ক দিয়ে, একটা স্টপ কর্ক দিয়ে এটাকে আমি যুক্ত করে দিছি কেমন।
স্টপ কভার দিয়ে আমি যুক্ত করে দিছি। তো আমি যখন স্টপ কভারটা ওপেন করে দিব তখন এখানে কি হবে দেখো, তখন এখানে তোমার কিন্তু এটা স্টপ কভারটা ওপেন করে দিলে এখানে এদের মধ্যে মিশ্রণ ঘটে যাবে। তো সেই মিশ্রণের চাপটাকে আমরা কীভাবে করতে পারি, যেহেতু এখানে দুই জায়গাতেই টেম্পারেচার সেম, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি না যে প্রেশার গুণ ভলিউম ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। দেখো তো এই ফর্মুলাটা কি লেখা যায়, দেখো তো এই ফর্মুলাটা কি লেখা যায়, P1 V1 ইকুয়াল টু P2 V2। আমি একটু বারবার বলতেছি, আমার একটু আসলে ঘাড়ে ব্যথা, তো সো ঘাড় নাড়তে একটু প্রবলেম হচ্ছে, সে একটু কনসিডার করি ওই জিনিসটা, ঠিক আছে? সেই জন্য হয়তো কথাও একটু আস্তে আসতে পারে। এই জিনিসটা তো আমরা এখানে লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে কোশ্চনে, আমাকে বলছে মিশ্রণের মোট চাপ, তাহলে পি বের করতে বলছে আমাকে, এই পিটা বের করতে বলছে। সো এখানে আমরা পিটা কীভাবে বের করবো, পিটা বের করতে খুব সোজা। তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি পি বের করতে চাই তাহলে পি ইকুয়াল টু আসবে আমাদের কাছে এখানে এই যে কত, P1 V1 প্লাস P2 V2, P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই ভি, যেখানে ভি হচ্ছে মিশ্রণের আয়তন। এই ভি জিনিসটা কি বলতো একটু করে, এই ভি জিনিসটা কি, এটা হচ্ছে তোমার মিশ্রণের আয়তন। ওকে, সো এখন আমি যদি এখানে ডাটা বসাই দিই তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাবো। যে মিশ্রণের চাপ পি ইকুয়াল টু কত আসবে, এখন দেখো তো এখানে আমরা, এখানে হচ্ছে আমাদের প্রেশার মান দেওয়া আছে কত 760, ভলিউম মান দেওয়া আছে কত 500, আবার প্রেশার 2 দেওয়া আছে কত 780, ভলিউম 2 দেওয়া আছে কত এখানে 400, আর মিশ্রণের আয়তন কত হবে দেখো তো, এটা তো 500 ছিল, এটা 400 ছিল, তাহলে দুটাকে মিশাইলে টোটাল আয়তনটা কত হবে এখানে 500 প্লাস 400 হবে না? আর প্রেশারগুলোকে আমি এখানে মিলিমিটার পারদ এককে রাখছি, তাহলে এটা মিলিমিটার পারদ এককে আসবে। এটাকেও মিলিলিটারে রাখছি, এটাকেও মিলিলিটার, নিচেও মিলিলিটার, তার মিলিমিটারগুলো কাটাকাটি যাবে। তাহলে এখান থেকে আমাদের প্রেশারটা বেরোয় আসবে না? আমাকে জানাতে পারো প্রেশারটা কত আসবে, আমাকে জানাতো ভাই প্রেশারটা কত আসবে। হ্যাঁ 50 ডিগ্রি টেম্পারেচারটাও বের করে দেখাবো, টেনশন নিয়েন না। সামনে টেম্পারেচার চেঞ্জ হলে কী হবে সেটা আমরা দেখাই দিব। এখানে আনসার কত আসে আমাকে বলো তো একটু করে, আমি যদি বের করি এখানে, এখানে আমাদের আনসার আসবে তোমার 760 গুণন 500 প্লাস 780 গুণন 400 ডিভাইডেড বাই 500 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে তোমার 500 প্লাস 400। তাহলে এখানে আসছে আমার 768.889। তাহলে এখানে আসছে কত 768.889 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। ওকে, আশা করি সবাই এখানে আমরা অঙ্কটা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? ওকে, তবে একটা জিনিস দেখো, এই সূত্র তুমি তখন ইউজ করতে পারবা যখন তোমার এখানে টেম্পারেচারটা সেম থাকবে। টেম্পারেচার যদি ডিফারেন্ট থাকে তাহলে কী হবে সেটা আমরা পরবর্তীতে অঙ্কতে করাই দিব, কেমন? আচ্ছা, তো গ নাম্বার সবার ক্লিয়ার আশা করি গ নাম্বারে কারো কোনো ঝামেলা নাই। তাহলে এবার আসলে আমরা গ নাম্বার দেখি। ঘ নাম্বারে বলতেছে উদ্দীপকে গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তা নির্ণয় করো। এখন দেখো, যেহেতু এখানে গ্যাস দুইয়ের সম্পর্কে সব ইনফরমেশন আমার দেওয়া আছে, তো সেই গ্যাসগুলোর আমি আণবিক ভরটা বের করতে পারবো না। আর ব্যাপন হারের সাথে কিন্তু আণবিক ভরের একটা সম্পর্ক আছে, ওই যে রুট ওভার ব্যস্তানুপাতিক আকারে। তা আমার প্রথম কাজটা কী হবে এখানে, প্রথম কাজটা হবে আমার ঘ নাম্বারে, দেখো প্রথম কাজটা আমার কী হবে এখানে, ঘ নাম্বার যখন আমরা সলিউশন করব, সলিউশন অফ ঘ, আমার প্রথম কাজটা হবে আগে এখানে আমাদের এখানে আগে যে এইখান থেকে আমি এ গ্যাসের আণবিক ভর বের করবো। আণবিক ভর বের করার সূত্র কী হতে পারে বলো তো একটু করে। এই যে দেখো, আমরা সবাই জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এনকে আমি এম ডিভাইডেড বাই বড় হাতের এম লিখতে পারি, এম ডিভাইডেড বাই এখানে লিখতে পারি বড় হাতের এম, আর ইন্টু এখানে আরটি। তাহলে এখানে আমাদের বড় হাতের এমটা বের করতে হবে। তাহলে বড় হাতের এম ইকুয়াল টু কত আসবে এখানে বলো তো একটু করে, এটা আসবে আমার এম আর টি ডিভাইডেড বাই আসবে পি ভি। তাহলে এখানে বড় হাতের এমটা বের করা আমার চ্যালেঞ্জ। তো বড় হাতের আমি এম অফ এ যদি বের করতে চাই, এ গ্যাসের আণবিক ভর, তাহলে এ গ্যাসের আণবিক ভরে আমি যদি ডাটাগুলো এখানে বসাই দিই, এ গ্যাসের এখানে ভর দেওয়া আছে কতটুকু, ছোট হাতের এম 0.45 দেওয়া আছে ভর। তারপরে প্রেশার, আর এখানে আমি যদি প্রেশার যেটা দেওয়া আছে, প্রেশার কত 760 মিলিমিটার পারদ। তো
760 মিলিমিটার পারদকে অ্যাটমসফিয়ারে কীভাবে নিতে হয়? কোনো একটা প্রেশার যদি মিলিমিটার পারদ দেওয়া থাকে সেটাকে অ্যাটমসফিয়ারে কীভাবে নিতে হয়? 760 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ারে নিতে হয়। কেমন? 760 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ারে নিতে হয়। তাহলে এটার প্রেশার ছিল কতটুকু? 760। আমি সেটাকে 760 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ারে নিয়ে গেছি। আমি চাইলে এখানে 1 লিখতে পারতাম, জাস্ট তোমাকে কনফিউশন দূর করার জন্য লিখে দিছি। আর ভলিউমটাকে আমরা লিটার এককে প্রকাশ করব। তো লিটার এককে প্রকাশ করলে কত আসে? এটা 0.5 লিটার আসে। তাহলে আর এর ভ্যালু তখন কত হবে? 0.0821 হবে। আর টেম্পারেচার কত বসাবা? 27 থাকা মানে 27 যোগ 273। তাহলে এখান থেকে দেখো আমাদের সুন্দর মতো কিন্তু আমাদের এম অফ এটা বের হয়ে আসবে। এম অফ এ কত আসে দেখো, এর আণবিক ভরটা 0.45, 0.0821, 300 ডিভাইডেড বাই 1 গুণন 0.5, সো আসছে 22.167 আসছে। 22.167 আসছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার এখানে, আশা করি ক্লিয়ার জিনিসটা। তাহলে এবার আমরা কি করব? বি গ্যাসটা বের করব। তো সেমভাবে আমরা এখানে বি গ্যাসের জন্য বের করব। এখানে বি গ্যাসের জন্য তাহলে এম অফ বি যদি বের করতে চাই, সেম ডাটাগুলো এখানে বসাবো, আর কিচ্ছু না। এখানে ছোট হাতের এমটা দেওয়া আছে কত? বি গ্যাসের 0.35, আর বসাবো 0.0821, টেম্পারেচার বসাবো 27 প্লাস 273, আর এখানে তোমার হচ্ছে প্রেশার কত? প্রেশার দেওয়া 780। তো 780কে অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য সবসময় 760 দিয়ে ভাগ করতে হবে। আর ভলিউম এখানে দেওয়া 400, তাহলে 0.4। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো পেয়ে যাবো কতটুকু এম অফ বিটা। এম অফ বি কত আসবে? 0.35 গুণন 0.0821 ইন্টু 300 ডিভাইডেড বাই 780 ডিভাইডেড বাই 760 গুণন এখানে আসছে 0.4। সো এটা আসছে 20.998। এটা কত আসছে এখানে? এটা আসছে 20.998। আণবিক ভরের পরে কেউ কিন্তু গ্রাম একক লিখে দিয়েন না, গ্রাম একক লেখা যায় না। কেমন? আণবিক ভরের কোনো একক নেই। এটা তো ক্লিয়ার? আণবিক ভরের এই পার্টটা ক্লিয়ার না? এতটুকু যদি লেখা হয়ে থাকে তাহলে আমাকে ওয়াই ওয়াই বলতে পারো কমেন্টের মধ্যে, এতটুকু যদি বুঝে থাকো তোমরা। আশা করি সবাই বুঝতে পারছো এটা। হ্যাঁ গুড। তাহলে আমি একটু করে দাঁড়াও, পানি খেয়ে আমি শুরু করতেছি আবার এটা। তাহলে আমাদের এখানে এখন কি করতে হবে বলো তো? আমরা জাস্ট তোমার এখানে এখন পরবর্তী পৃষ্ঠায় আমরা কি কি লিখতে পারি? এখানে আমরা যদি এখানে আর অফ এ ডিভাইডেড বাই যদি কত করি? ডিভাইডেড বাই যদি আর অফ বি, অথবা প্রথমে আমরা লিখবো এখানে আমরা জানি, প্রথমে আমরা লিখবো এখানে এরকম, দেখো এটাকে আমরা নিচে নামাই দিয়ে আসো। প্রথমে আমরা লিখবো এখানে আমরা জানি, আমরা যেহেতু সৃজনশীল কোশ্চেন একটু বড় করবা, জানি যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র অনুসারে, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র অনুসারে, গ্যাস ব্যাপন সূত্র অনুসারে, গ্যাস ব্যাপন সূত্রানুসারে আমাদের যে এখানে এই ব্যাপন হার সেটা 1 বাই কত হয়ে থাকে? আর ইজ প্রপোর্শনাল টু √1 বাই √m, 1 বাই √m হয়ে থাকে। তাহলে এখন তুমি যদি এখানে আর অফ এ ডিভাইডেড বাই আর অফ বি বের করো, তাহলে এটা ইকুয়ালটা আসবে তোমার কাছে এখানে √, নিচে আসবে কত? √m a, এখানে আসবে কত? √m b। তুমি চাইলে এখানে পুরোটাকে √, লিখতে পারো। এম অফ বি কত বের করছো? 20.998, 20.998, আর এর আর এম অফ বি বের করছো 22.167। হ্যাঁ এম অফ এ বের করছো কত? 22.167, 22.167। এখানে এটা √, অ্যাড করে দাও, শেষ। তাহলে এখন দেখো তো এটা ভ্যালু পেয়ে যাবা না? তো ভ্যালু কত আসবে? √20.998 ডিভাইডেড বাই 22.167। তাহলে এখানে ভ্যালু আসছে 0.9732, 0.9732। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে বা আমার যে আর অফ এ এটা ইকুয়াল টু 0.9732 অফ আর অফ বি।
তাহলে কোনটা এখানে বড় বলো তো? এখানে আর অফ বিটা বড় না? এখানে আর অফ বিটা বড় না? এখানে অবশ্যই আর অফ বিটা বড়। তাহলে এখানে আমি বলবো যেখানে অবশ্যই আর অফ বিটা গ্রেটার দেন আর অফ এ, আর অফ এ, আর অফ এ। তাহলে আমরা এখানে বলতে পারবো বি গ্যাসের ব্যাপন হার এ গ্যাসের ব্যাপন হার অপেক্ষা বেশি। তাহলে আমরা এখানে বলতে পারবো বি গ্যাসের ব্যাপন হার এ গ্যাসের ব্যাপন হার অপেক্ষা বেশি। ব্যাপন হার অপেক্ষা বেশি। শেষ কিন্তু। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? আশা করি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। একদম বেসিক টাইপের একটা ম্যাথ ছিল, যেটা ঢাকা বোর্ড 2022 সালে আসছিল। ঠিক আছে? তাহলে আমাদের গ করা শেষ, ঘ করা শেষ। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো অঙ্কটা, তাহলে আমাকে বাই বাই জানাতে পারো। দেখো অঙ্কটা বুঝছো কিনা? হ্যাঁ, গুড। তাহলে আমরা পরে সিকিউতে যাই। এই সিকিউটা সবাই একবার পড়ো তো, এরপরে সিকিউটা আমরা সলভ করে দিব। এই সিকিউটা একবার পরে, এরপর আমরা সলভ করে দিব। হ্যাঁ, তাহলে চলো আমরা এই সিকিউটা সলভ করি। আসো দেখো এই সিকিউতে আমাকে কি বলতেছে এখানে। এই সিকিউতে আমাকে এখানে দেওয়া আছে তোমার, বলছে 0°C তাপমাত্রায় 8 গ্রাম এম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, এখানে দুইটা গ্যাস সম্পর্কে বলছে। দেখো তোমরা অ্যামাগার বক্র সবাই পড়ছো না? তোমাদেরকে নিশ্চয়ই সাকিব ভাই অ্যামাগার বক্র পড়াইছে। তো অ্যামাগার বক্র পড়ানোর সময় তোমাদেরকে বলছে না, যেটা এরকম স্ট্রেট লাইন যে গ্যাসটা থাকে, এটা কি হয়ে থাকে? এটা এখানে আইডিয়াল গ্যাস হবে। এ হবে আইডিয়াল গ্যাস, এ কিন্তু আইডিয়াল গ্যাস। আর এমটা কি হবে? এখানে এম হবে রিয়াল গ্যাস। এম হবে কত বলতো? রিয়াল গ্যাস হবে। এখন আমাকে বলছে এখানে এম গ্যাসের কি বের করতে, আমাকে এম গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। এখন গতিশক্তির সূত্র আমরা সবাই কি জানি? 3/2 nRT জানি। এখন মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা আমার এখানে তো ভর দেওয়া আছে ছোট হাতের এম, তাহলে আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর বের করার জন্য এখানে এম এর ব্যাপারে একটা ছোট করে ইনফরমেশন দেওয়া আছে। বলছি কি 25°C তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে এম গ্যাসের আমার ঘনত্ব কত হয়ে থাকে? এত হয়ে থাকে। আচ্ছা, তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করবো? দেখো সলিউশনে আমাদের এটার তাহলে আগে আণবিক ভর বের করা দরকার গ নম্বরে। তাহলে আণবিক ভর কীভাবে? রোয়ের একটা সূত্র আমরা শিখে আসছি আমরা সবাই, PM/RT। তোমাদেরকে নিশ্চয়ই সাকিব ভাই শিখাইছে এটা। রো ইকুয়াল টু কত? PM/RT। তাহলে এখানে আমাদের আণবিক ভরটা বের করতে হবে। তাহলে এম বের করতে হবে। এম ইকুয়াল টু কত পাবো বলো তো একটু করে? এখানে এম ইকুয়াল টু পাবো তোমার এখানে ρRT/P, ρRT/P পাবো। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই দিই, রো এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো তো একটু কোয়েশ্চনে। আমার এখানে রো এর এই ইনফরমেশনটা কি দেওয়া আছে? এখানে বলছে 25°C তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রো এর ভ্যালু হয় এত। তাহলে রো এর ভ্যালু কত? 1.775। আর এর ভ্যালু কত বসাবা? 0.0821, কারণ অ্যাটমসফিয়ারে বসাচ্ছ প্রেশারটা। টেম্পারেচার কত বসাবা? 25 মানে 25 প্লাস 273 মানে 298 একসাথে লিখে দিতে পারো। তারপরে তোমার এখানে প্রেশার কত? প্রেশার হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার 1 লিখে দাও। যেহেতু প্রেশারটাকে তুমি অ্যাটমসফিয়ার এককে বসাইছো, এই রোটাকে তুমি পার লিটার এককে বসাইছো, তাহলে আর এর ভ্যালুটা 0.0821 বসাবা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো বলো তো? এমটা পেয়ে যাবো না আমার এখানে? আণবিক ভরটা আমার এখানে বেরোয় আসবে না? দেখো তো আণবিক ভরটা কত আছে এখানে। আণবিক ভর এটা আসবে 1.775 গুণন 0.0821 গুণন 298 হচ্ছে 1। তাহলে আসবে 43.426। 43 কত? 4267, 4267। আচ্ছা, তাহলে এখন আণবিক ভর পেয়ে গেছি। তাহলে আমাকে বের করতে বলছে এখন গতিশক্তি বের করতে বলছে। তো গতিশক্তি ইকের সূত্র কত হয়ে থাকে বলো তো একটু করে? ইকের সূত্র 3/2 nRT। এখন 3/2 n কত হবে বলো তো একটু করে? এখানে n m/m হবে। তো ছোট হাতের m দেওয়া আছে কতটুকু বলো? এখানে 8 গ্রাম দেওয়া আছে ছোট হাতের m দেওয়া। তাহলে এখানে m বসাবা 8। আর আণবিক ভর বের করছো 43 কত? 4267, 4267। আর এই ক্ষেত্রে আর এই ভ্যালু কত বসাবা বলতে পারো? দেখো এইখানে আর এই ভ্যালু তুমি 0.0821 বসাইছো, কারণ প্রেশারটা অ্যাটমসফিয়ার এককে ছিল। বাট যখন আমরা ইকে ইকুয়াল টু 3/2 nRT ইউজ করি, যেহেতু ইকেটাকে আমরা জুল এককে বের করি, তা আর এই ভ্যালুটা আমরা তখন জুল এককে বসাই। আর এই ভ্যালুটা জুল এককে কত হয়? 8.314।
ইন্টু তোমার এখানে টেম্পারেচার কত, টেম্পারেচার বলছে 0 ডিগ্রিতে বের করতে, তাহলে 0 ডিগ্রির জন্য 0 প্লাস 273। দেখো তো অঙ্কটা বুঝছো কিনা। এখানে সবাই যে জায়গায় প্যাচটা লাগায় কোন সময় কোন আর ভ্যালুটা বসাবো খেয়াল করো। এইখানে তুমি এই সূত্রতে প্রেসারটাকে অ্যাটমসফিয়ার বসাইছো একক, প্রেসারটার একক কোনটা, অ্যাটমসফিয়ার। আবার রোয়ের একক কোনটা, গ্রাম পার লিটার। তাই বাধ্য হয়ে তুমি এখানে আর এই ভ্যালুটা 0.0821 বসাইছো। আর এখানে দেখো এখানে ইকেটাকে আমাকে বের করতে হবে জুল এককে, তাহলে আর এই ভ্যালুটা জুল এককে বসাইতে হবে। আর জুল এককের ক্ষেত্রে কত হয়, 8.314 হয়। হোপফুলি বুঝতে পারছি আমরা, কারো আশা করি এখানে সমস্যা নাই। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা চলে আসবে, দেখো কত এখানে 3/2 এন মানে তোমার 8/43.4267 ইন্টু 8.314 ইন্টু 273। তাহলে আসছে এটা আমার কাছে 627.187। তাহলে আসছে কত এটা, এটা আমার কাছে আসছে এখানে 627.187 জুল আসছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে গ নাম্বারের আনসার হচ্ছে আমাদের এটা। দেখো অঙ্কটা বুঝতে পারছি কিনা সবাই। যদি বুঝে থাকো তাহলে আমাকে বাই বাই জানাতে পারো। যদি বুঝে থাকো, ফেসবুকে যারা দেখতেছো তারাও একটু করে জানিও কমেন্ট, তারা ভাবে বুঝতে পারতেছো কিনা। এগুলো 2D, এগুলো 2D তো তখনই করা যাবে যখন তোমার ডিটা বাষ্প ঘনত্ব হবে। এখানে তো এটা বাষ্প ঘনত্ব দেওয়া নেই, এখানে গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। গ্যাসের ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে পার্থক্য আছে। কেমন, বাষ্প ঘনত্ব আমরা হিসাব করি হাইড্রোজেনের রেসপেক্টে। আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি, কারো কোনো সমস্যা নেই এখানে। তাহলে চলো নেক্সটে যাই আসো। তাহলে আমাদের গ কিন্তু শেষ, আমরা এখন ঘ নাম্বারটা করব। ঘ নাম্বার কোয়েশ্চনে কি বলছে, উদ্দীপকের এ গ্যাসটা কোন শর্তে এম গ্যাসের অনুরূপ আচরণ করবে। তার মানে এ গ্যাসটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাস, সেটা কোন শর্তে রিয়েল গ্যাসের মতো আচরণ করবে। তোমাকে একটা আমি ফ্লো চার্ট শিখাই দিব, ফ্লো চার্ট শিখলে একদম ইজি এগুলো, কেমন। আচ্ছা আমি তোমাকে চলো দেখাই আসো কীরকম ফ্লো চার্টটা। তো সলিউশন করতেছি আমরা ঘ নাম্বারটা, সলিউশন আমরা এখানে ঘ নাম্বারটা সলিউশন করতেছি, ঠিক আছে। দেখো ঘ নাম্বার, তো আমার কাছে যদি এখানে একটা বাস্তব গ্যাস থাকে, আমার কাছে ধরো এখানে একটা বাস্তব গ্যাস আছে, তো বাস্তব গ্যাসটা কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। বাস্তব গ্যাসটা কখন আমার আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, কোন ক্ষেত্রে আমার আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাস এটার মতো আচরণ করবে, এটা আমরা সবাই জানি নিশ্চয়ই। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে বলো তো, কোন কন্ডিশনে, প্রেসার যখন নিম্ন থাকে, টেম্পারেচার যখন উচ্চ থাকে। দেখো বাস্তব গ্যাস কখন আমার আদর্শ গ্যাসের মতো আচরণ করে, যখন প্রেসার নিম্ন থাকে এবং টেম্পারেচার উচ্চ থাকে। ক্লিয়ার, এটা তো আমরা সবাই জানি। তাহলে এখন উল্টাটা কখন ঘটবে, তাহলে আদর্শ গ্যাস কখন তাহলে বাস্তব গ্যাসের মতো আচরণ করবে দেখো তো। তাহলে আমি যদি তোমাকে এখন উল্টাটা জিজ্ঞেস করি যে আদর্শ গ্যাস আদর্শ গ্যাস আদর্শ গ্যাস এইটা কখন বাস্তব গ্যাসের মতো আচরণ করবে, আদর্শ গ্যাসটা কখন বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। বাস্তব গ্যাস তুমি বলবে যখন উল্টা ঘটনা হবে, বাস্তব গ্যাসের মতো আচরণ করবে যখন তুমি বলবা ভাই যখন উল্টা ঘটনা হবে। উল্টা ঘটনা মানে হচ্ছে প্রেসার যখন উচ্চ হবে আর টেম্পারেচার যখন নিম্ন হবে, তখন আচরণ করবে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো। ক্লিয়ার, এটা যদি মনে রাখতে পারো তাহলে দেখবা এই ম্যাথটা অনেক ইজি। এটা এই দুটো লাইন আমরা সবাই বুঝতে পারছি কিনা আমাকে এনশিওর করো তো, এই দুটো লাইন সবাই আমরা বুঝতে পারছি কিনা। এই দুটো লাইন তো আমরা সবাই বুঝতে পারছি আশা করি। তাহলে এখন খেয়াল করো আমার কোয়েশ্চনে কি বলছে, আমার কোয়েশ্চনে কি আমাকে 1 নম্বরে যাইতে হবে নাকি 2 নম্বরে যাইতে হবে। দেখো আমার কোয়েশ্চনে কি বলছে, আমার কোয়েশ্চন বলতেছে যে তোমার উদ্দীপকের এ গ্যাসটা কোন কন্ডিশনে এম গ্যাসের মতো আচরণ করবে। তাহলে এখন এ গ্যাসটা তো হচ্ছে আমার আইডিয়াল গ্যাস, তাহলে আইডিয়াল গ্যাসটা কোন কন্ডিশনে বাস্তব গ্যাসের মতো আচরণ করবে জিজ্ঞেস করছে। মানে এই আইডিয়াল গ্যাসটা কোন কন্ডিশনে রিয়েল গ্যাসের মতো আচরণ করবে জিজ্ঞেস করছে। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানে এই জিনিসটা লাগবে, এটা হচ্ছে আমার এ গ্যাস, এটা কোন কন্ডিশনে এম গ্যাসের মতো আচরণ করবে এটা উল্লেখ করতে বলছে।
তাহলে তুমি প্রথমে কি লিখবা যে উদ্দীপকের আমি তোমাকে প্রথমে তো সবগুলো তার লিখে দিব না, আমি তোমাকে জাস্ট বলে যাই। তুমি প্রথমে লিখবা উদ্দীপকের এ গ্যাসটি হলো আদর্শ গ্যাস এবং এম গ্যাসটি হলো তোমার এখানে বাস্তব গ্যাস। তাহলে আমাদের এ গ্যাস যেটা আছে সেটা কিন্তু পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, ঠিক আছে, কিন্তু আমার এম গ্যাসটা কিন্তু পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, সেটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। তারপর তুমি লিখবা যে এ গ্যাসকে যখন আমরা উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় রাখবো তখন সেটা বাস্তব গ্যাসের নিয়ে আচরণ করে। কোয়েশ্চেন হচ্ছে কেন? কারণ তুমি চিন্তা করে দেখো, যখন তুমি একটা ধরো একটা আদর্শ এখানে ধরো একটা গ্যাসকে রাখছো, ধরা যাক তুমি এখানে একটা গ্যাসকে রাখছো, যে কোনো একটা গ্যাস। এখন সেই গ্যাসের উপরে তুমি যদি প্রেশারকে বাড়াই দাও আর টেম্পারেচারকে কমাই দাও, তাহলে কি হবে আমি তোমাকে একটু করে বলি। প্রেশারকে বাড়াই দেওয়া মানে কি, আগে যেগুলো ছড়াই ছিটাই ছিল সেগুলো এখন কম্প্রেসড হয়ে মাঝখানে চলে আসবে। আর টেম্পারেচার কমাই দেওয়া মানে কি, গ্যাসগুলো শান্ত হয়ে যাবে, অর্থাৎ তারা ছুটাছুটি করবে কম। তো কাছাকাছি চলে আসে আর শান্ত মানে ছোটাছুটি কম করে, এটা কার বৈশিষ্ট্য বলো তো? তরলের বৈশিষ্ট্য। তাহলে আমরা বলবো কোনো একটা গ্যাসের উপর যখন প্রেশারকে বাড়াই দেওয়া হয় আর টেম্পারেচারকে কমাই দেওয়া হয় তখন সেই গ্যাসটা তরলের বৈশিষ্ট্য অর্জন করে। কার বৈশিষ্ট্য অর্জন করে? তরলের বৈশিষ্ট্য অর্জন করে। তাহলে তরলের বৈশিষ্ট্য কোনগুলো আছে? যে তরলের কণাগুলার নিজেদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে, আবার এদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য না। একটা জিনিস দেখো, যে আমার এই গ্যাসটা ছিল আদর্শ গ্যাস, তাহলে আদর্শ গ্যাসের ধর্ম কি? আন্তঃআণবিক আমার বল নাই, আবার নিজেদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য না, মানে এখানে নগণ্য। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? আন্তঃআণবিক বল আছে এবং নিজেদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য না। তাহলে অ্যাকচুয়ালি দেখো, তুমি যখন প্রেশারটাকে বাড়াই দিচ্ছ, টেম্পারেচারকে কমাই দিচ্ছ, তখন গ্যাসটা তরলের বৈশিষ্ট্য লাভ করতেছে। কারণ তরলের বৈশিষ্ট্য কেন লাভ করতেছে? কারণ প্রেশারকে বাড়াই দেওয়ার ফলে কণাগুলো কাছাকাছি আসবে, আর আরেকটা পয়েন্ট হচ্ছে আমার এখানে কণাগুলো শান্ত হয়ে যাবে, যেহেতু টেম্পারেচার কমাই দিচ্ছ। কণাগুলো শান্ত হবে মানে ছোটাছুটি করবে কম। তার মানে এগুলো তো তরলের বৈশিষ্ট্য। আর তরলের যদি বৈশিষ্ট্য সে অর্জন করে, আর যদি সে তরলের বৈশিষ্ট্যটা অর্জন করে, তাহলে তখন আমরা বলবো তরলের কিছু পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে তাদের আন্তঃআণবিক বল আছে এবং তাদের আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য না। তার মানে এগুলো কিন্তু আমার বাস্তব গ্যাসেরও বৈশিষ্ট্য। তাহলে গ্যাসটা তখন বাস্তব গ্যাসে রূপান্তরিত হচ্ছে। দেখো যদি জিনিসটা বুঝতে পারছো কিনা, ব্যাখ্যাটা বুঝতে পারছো কিনা দেখো। আমি এক কাজ করি, ব্যাখ্যাটা তোমাদেরকে আমি বলি, তোমরা এই যখন রেকর্ডেড ক্লাস দেখবা তখন এটা তোমরা নিজেরা খাতায় তুলে ফেলিও। আমি তোমাদেরকে লেখাগুলো একবার বলি, কেমন? তাহলে লেখায় ফার্স্টে তুমি কী লিখবা দেখো। লেখায় ফার্স্টে তুমি লিখবা যে আমি তোমাকে এক লাইনগুলোকে রিপিট করে বলবো, তাহলে তুমি ভিডিও পজ করে লিখে ফেলিও রেকর্ডেড ক্লাস দেখার সময়। প্রথমে তুমি লিখবা উদ্দীপকের লেখচিত্র অনুযায়ী গ্যাসটি হলো আদর্শ গ্যাস এবং এম গ্যাসটি হলো বাস্তব গ্যাস। তাহলে প্রথমে কি লিখবা? উদ্দীপকের লেখচিত্র অনুযায়ী গ্যাসটি হলো আদর্শ গ্যাস এবং এম গ্যাসটি হলো বাস্তব গ্যাস। তারপরে লিখবা গ্যাস পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, কিন্তু চাপকে উচ্চ মাত্রায় নেওয়া হলে আর তাপমাত্রাকে নিম্ন মাত্রায় আনা হলে গ্যাসসমূহ তরলের কাছাকাছি অবস্থায় চলে আসে এবং তরলের অনেক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। তাহলে কি লিখবা? কিন্তু চাপকে উচ্চ মাত্রায় নেওয়া হলে এবং তাপমাত্রাকে নিম্নমাত্রায় আনা হলে গ্যাসসমূহ তরলের কাছাকাছি অবস্থায় চলে আসে এবং তরলের অনেক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। পরে লিখবা কি? যে তরলের কণাগুলোর নিজস্ব আয়তন নগণ্য নয় এবং এদের কণাগুলোর আন্তঃআণবিক বল বিদ্যমান আছে। তারপরে কি লিখবা? তরলের কণাগুলোর নিজস্ব আয়তন নগণ্য নয় এবং কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। তাই নিম্ন তাপমাত্রায় এবং উচ্চ চাপে গ্যাসের কণাগুলোর নির্দিষ্ট আয়তন থাকে এবং আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান থাকে। যেহেতু তরলের বৈশিষ্ট্য প্রাপ্ত হচ্ছে, তাই নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে গ্যাসের কণাগুলোর নির্দিষ্ট আয়তন থাকে এবং আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান থাকে। কেমন? ফলে তারা কিন্তু বাস্তব গ্যাসের সমীকরণটাকে মেনে চলবে। আর মানে তোমার তখন কি হবে? এই জন্য উদ্দীপকের গ্যাসটা
নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে আমাদের এখানে কিসের সমীকরণ মানে কার মতো আচরণ করতেছে, আমার এখানে এম গ্যাসের মতো আচরণ করবে। কেমন? দেখো তো ব্যাখ্যাটা সবাই বুঝতে পারছো কিনা? ব্যাখ্যা যদি বুঝে থাকো তাহলে আমাকে বাই বাই জানাই কমেন্টের মধ্যে একটু। ব্যাখ্যা সবাই বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ, ওকে, আশা করি ব্যাখ্যা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু এই সৃজনশীলটা শেষ। আমরা তাহলে পরের সৃজনশীলে চলে যাব। আসো আমরা পরের সিকিউটা দেখি আসো। তাহলে আমাদের এটা কিন্তু শেষ, এই গ নাম্বারটা। চলো আমরা এই সিকিউটা দেখি। এই সিকিউতে কি বলতেছে দেখো তো এখানে। এই সিকিউটা একবার পড়ে দেখো। এই সিকিউটা একবার পড়ে দেখো। একটু করে মিররটা ঠিক করে দিই, দাঁড়াও। এখন ঠিক আছে। এই সিকিউরিটি একবার পড়ে দেখো। এই সিকিউরিটি আমাকে কি বলতেছে, উদ্দীপকের গ্যাস সূত্রসমূহ ব্যবহার করে এ গ্যাসের জন্য প্রযোজ্য সমীকরণটি প্রতিপাদন করো। তো আগের মতো হিসাব ভাই, এ গ্যাসটা এখানে কোনটা? এ গ্যাস হচ্ছে আমার কাছে আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের সমীকরণ কোনটা? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে তোমাকে গ্যাস সূত্রগুলো ব্যবহার করে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণটা প্রতিপাদন করতে বলছে। কীভাবে করব দেখো, খুব সোজা। সরি, দেখো তাহলে আমরা এখানে যদি গ নাম্বারটা সলিউশন করি, গ সলিউশন, তাহলে আমরা অ্যাট ফার্স্ট কী লিখবো এখানে? অ্যাট ফার্স্ট আমরা লিখবো এ গ্যাসটি হলো একটা আমাদের আদর্শ গ্যাস। কেমন? তাহলে আমরা লিখবো এখানে এ গ্যাস যেটা আছে এটা হচ্ছে একটা আইডিয়াল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাসের সমীকরণ প্রমাণ করতে বসে। তো আইডিয়াল গ্যাসটা কী কী মেনে চলে? আইডিয়াল গ্যাস হচ্ছে আমরা সবাই জানি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভাগাদ্রোর সূত্র, এগুলো মেনে চলে। কেমন? তাহলে আইডিয়াল গ্যাসটা কার কার সূত্র মেনে চলে? এটা মেনে চলবে হচ্ছে আমার বয়েলের সূত্র, বয়েলের সূত্র, তারপরে তোমার এখানে অ্যাভাগাদ্রোর সূত্র, অ্যাভোগ্যাদ্রোর সূত্র, চার্লসের সূত্র, এগুলা মেনে চলবে। আবার চাপের সূত্র, এটাও কিন্তু মেনে চলবে। রাইট? তাহলে এখন দেখো আমাদের এখানে কি হবে। প্রথম কথা, আগে বয়েলের সূত্র যদি মানে, তাহলে সে যদি বয়েলের সূত্র মানে, বয়েলের সূত্রকে যদি সে মানে, তাহলে আমাদের এখানে তাহলে তোমার বয়েলের সূত্র কোনটা ছিল আমাদের? বি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে বয়েলের সূত্র ছিল আমাদের এখানে যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন যখন আমার টেম্পারেচার স্থির থাকে। আবার আমাদের চার্লসের সূত্র কোনটা ছিল? চার্লসের সূত্র ছিল হচ্ছে আমার কাছে এখানে, চার্লসের সূত্র ছিল, এক সেকেন্ড, চার্লসের সূত্র ছিল হচ্ছে আমার কাছে এখানে কোনটা বলতো? চার্লস মানে কি? চাপ স্থির থাকতো। তাহলে ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, যখন প্রেশার স্থির থাকতো। আর আরেকটা আছে কোনটা বলতো আমাদের? অ্যাভোগাদ্রোর সূত্র যদি আমরা লিখি এখানে, অ্যাভোগ্যাদ্রোর সূত্র। তাহলে অ্যাভোগাদ্রোর সূত্র কোনটা হবে? ওই যে আমাদের কাছে হয়তো ভি ইজ প্রপোর্শনাল টু এন। যখন আমার এখানে, যখন তোমার প্রেশার কমা টেম্পারেচার স্থির থাকে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানকার যে ভিটা সেটা পি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে, টি এর সাথে সমানুপাতিক সম্পর্কে, এন এর সাথে সমানুপাতিক সম্পর্কে। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এই সমীকরণটাকে একটা নাম দিই, এই সমীকরণকে একটা নাম দিই, এই সমীকরণকে একটা নাম দিই, তো এটাকে আমি 1 নাম্বার বললাম, এটাকে আমি 2 নাম্বার বললাম, এটাকে আমি 3 নাম্বার বললাম। তাহলে 1, 2, 3কে আমি সমন্বয় করে কি পাবো দেখো তো? 1, 2 এবং 3 নাম্বারকে আমরা সমন্বয় করে কি পাবো? যে ভি ইজ প্রপোর্শনাল টু এন এর সাথে সমানুপাতিক, টি এর সাথেও সমানুপাতিক, বাট পি এর সাথে এখানে ব্যস্ত অনুপাতিক, পি এর সাথে এখানে ব্যস্ত অনুপাতিক। তাহলে এখন তুমি যদি এখানে একটা সমানুপাতিক চিহ্ন গুটাই ফেলো, তাহলে ধ্রুবক আনতে হবে একটা। ধ্রুবক হিসেবে আমরা আর কে আনি। তাহলে এখানে এন আর টি উপরে আছে, আর এখানে আছে পি। তাহলে দেখো সুন্দর মতো প্রমাণ হয়ে গেছে আমার কাছে এখানে যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে এই যে আমার
এ গ্যাসটা কোন সমীকরণ মেনে চলে সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি। এটাই আমাকে দেখো গ নাম্বারে বলছে। গ নাম্বারে বলছে কি যে এ গ্যাসের জন্য প্রযোজ্য সমীকরণটি, এ গ্যাস হচ্ছে আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের প্রযোজ্য সমীকরণটি প্রতিপাদন করো। এই যে আমরা প্রতিপাদন করছি। লাশাতের নীতি কি আপনি পড়াবেন ভাই? লাশাতের নীতি তাদের তোমাদেরকে দাদা পড়ায় নাই সঞ্জয় দাদা? এটা আমাকে জানাই তো একটু করে। লাশাতের নীতি কি পড়াইছে দাদা? পড়াই নাই দাদা? তাহলে আমি পড়াই দিব যদি দাদা না পড়ায়। তাহলে দাদা ক্লাসগুলো যাক, আমরা যদি দাদা না পড়ে তাহলে আমি লাশাতের নীতিটা আমি পড়াই দিব। আচ্ছা দেখো তো এই জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা দেখি আসো। তাহলে আমাদের গ নাম্বার শেষ। তাহলে ঘ নাম্বার বলতেছি কি যে বি গ্যাসের জন্য লাস্টের নীতি একদম ইজি টপিক, আমরা অনেক মানে চেষ্টা করবো যে একদম একদম তোমাকে পুরাটাই পড়াই দেওয়ার লাস্টের নীতিটা, টেনশন নিও না। আচ্ছা তাহলে বি গ্যাসের জন্য রেখাটি এ গ্যাসের মতো না হওয়ার, মানে বি গ্যাসের জন্য রেখাটা এ গ্যাসের মতো না হওয়ার কারণ ব্যাখ্যা করো। এটা তো খুব সোজা, মানে বলতেছে যে তোমার বি গ্যাস যেটা আছে সেটা রেখাটা এরকম বক্ররেখা কেন হয়েছে আর এ গ্যাসের এরকম সরল রেখা কেন হয়েছে। এটা তো খুব সোজা রিজন। তুমি বলবা কি এ গ্যাসটা হচ্ছে আমার এখানে আইডিয়াল গ্যাস, তার আইডিয়াল গ্যাসটা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে, তাই সরল রেখাটা এখানে তোমার এখানে কিছু বলতে এরকম স্থির হয়েছে। আর বি গ্যাস যেটা আছে সেটার ক্ষেত্রে সেটা কোন সমীকরণ মেনে চলে? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা পরে লিখবা, লিখবা যেখানে ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখার পরে লিখবা যেহেতু দুইটা সমীকরণ ভিন্ন, একটা মেনে চলতেছে আইডিয়াল গ্যাসের সমীকরণ, একটা মেনে চলতেছে ভ্যান ডার ওয়ালস গ্যাসের সমীকরণ, তাই রেখা দুটা ভিন্ন হয়েছে, এটাই লিখে দিবা কেমন। তাহলে ব্যাখ্যাটার সময় তুমি এখানে কি লিখবা? তুমি লিখবা এ গ্যাস যেটা আছে সেটা মেনে চলবে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর আমার এখানে বি গ্যাস যেটা আছে এটা মেনে চলে কোনটা? ওই পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি স্কোয়ার আর বি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন সমীকরণ মেনে চলতেছে, তাই দুজনের গ্রাফটা কী হবে এখানে অবশ্যই ডিফারেন্ট হবে। এই জিনিসটাই তুমি এখানে লিখে দিবা, এই জিনিসটাই তুমি এখানে কী করবা বলো তো লিখে দিবা। যেহেতু দুইটা গ্যাস ভিন্ন ভিন্ন সমীকরণ মেনে চলতেছে তাই এদের আমাদের ওই সমীকরণ অনুযায়ী রেখাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এই জিনিসটা লিখবো। আশা করি এটা পারা যাবে। তাহলে এটা তোমাদের বাড়ি কাজ দিচ্ছি আমি কেমন। তাহলে আমি ঘ নাম্বারটা আমি করে দিচ্ছি না, ঘ নাম্বার তোমাদের কাছে এখানে বাড়ি কাজ থাকবে। তাহলে চলো আমরা পরবর্তী সিকিউতে যাই। পরবর্তী সিকিউতে যাই। দেখো তো এই সিকিউটা আমাকে কি বলছে একবার তোমরা পড়ে দেখো, একবার তোমরা পড়ে দেখো, এরপর আমি করাই দিচ্ছি। এত ছোট করে লিখবে কিনা? হ্যাঁ তুমি একটু বর্ণনা করবে আর কি, ভ্যান ডার ওয়ালস সমীকরণ কখন অ্যাপ্লাই হয়, ওই যে নির্মচাপ টাপ, মানে তোমাকে এটা বড় মানে মেইন কথা হচ্ছে এটা। দেখো এই যে এই সৃজনশীলটার যে আমার এখানে ঘ নাম্বারটা, এটার মেইন পয়েন্টটা কি বলছে কি বি গ্যাসের জন্য যে রেখা আর সেটা এ গ্যাসের মতো রেখার মতো না কেন, কারণ কি? কারণ দুইটা সমীকরণ ভিন্ন ভিন্ন। তুমি যদি চিন্তা করো দুইটা সরল রেখার সমীকরণ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সরল রেখাগুলো ডিফারেন্ট হয় না? তাহলে ইকুয়েশন ডিফারেন্ট হওয়ার কারণে তো অবশ্যই গ্রাফটা ডিফারেন্ট হবে। তুমি এটা লিখবা এ গ্যাসটা হচ্ছে আইডিয়াল গ্যাস, তাহলে আইডিয়াল গ্যাস হচ্ছে এই সমীকরণ মেনে চলে, তাহলে তার জন্য গ্রাফ পাবে এক ধরনের। আর এটা যদি ভিন্ন সমীকরণ মেনে চলে তাহলে এটার জন্য গ্রাফ পাবো অবশ্যই ভিন্ন ধরনের। দুই যদি সেম ধরনের গ্যাস হতো তাহলে আমি সেম 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 ইকুয়েশন এবং সেম গ্রাফ পাইতাম। এটাকে জাস্ট একটু বড় বড় করে লিখবা। তাহলে এই সৃজনশীল দেখো তো এখানে, এই সৃজনশীল একটু দেখো, এই সৃজনশীল একটু দেখো। হ্যাঁ পারবেন আশা করি, সৃজনশীলের সাথে পারা যাবে। তারপর আমি তোমাকে একটু একটু ধরাই দিই জাস্ট, আর কিচ্ছু না। আমি এখানে একটু করে ধরাই দিই আর কিছুই না। আর্কাইভে তো আমার ক্লাস দেওয়া আছে আমি যতটুকু জানি। আচ্ছা আমি তাও জিজ্ঞেস করবো নোমান থেকে। আচ্ছা দেখো এখানে আমাদেরকে বলতেছে যে এ ও বি এর কোন গ্যাসটি এর গ্যাসটি এর এ ও বি এর কোন গ্যাসটি 3 নং পাত্রে আগে ব্যবহৃত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে বলতেছে এখানে একটা এ গ্যাস আছে আর একটা বি গ্যাস আছে, এই দুটার মধ্যে কোনটা পাত্র 3 নংয়ে আগে ব্যবহৃত হবে। তাহলে তোমার জন্য কি করতে হবে বলো তো? এখানে আমার ফার্স্ট কাজ কি হবে? ফার্স্ট কাজ হবে আগে এটার আণবিক ভর বের করা, আবার এইটারও আণবিক ভর বের করা। আণবিক ভর বের করতে পারলে, এই দুটার আণবিক ভর যদি আমি বের করতে পারি তাহলে এইটার এবং এইটার ব্যাপন হারের আমি একটা সম্পর্ক পেয়ে যাব। এটাই হচ্ছে আমার কাজ। প্রথমটার কোশ্চেনে কাজ বুঝতে পারছো? প্রথমটার কোশ্চেনে কাজ কি হবে আমি যদি তোমাকে একটু করে ধরাই দিই, সলিউশন গ নাম্বারটা যদি তোমাকে ধরাই দিই আমি একটু করে, গ তোমার কাজ হবে প্রথমে আগে এ গ্যাসের আণবিক ভর বের করা। কেমনে বের করবা? ওই যে এম, তারপর হচ্ছে তোমার আর টি,
আর পিভি দিয়ে করবা, আর পিভি দিয়ে করবা, ঠিক আছে, পিভি দিয়ে করবা। পরবর্তীতে কাজ হবে এম বি বের করা। পরবর্তীতে কাজ কি হবে, এম অফ বিটা বের করা। সেটাকে তুমি এম আর টি ডিভাইডেড বাই পিভি দিয়ে করবা, সিম্পল হিসাব। দেন তোমাকে বলছে কোনটা আগে বেপিত হবে, তো বেপিত হবে কোনটা, তুমি এখানে তখন এই দুটো অনুপাত বের করবা, আর অফ এ বাই আর অফ বি বের করবা, ঠিক আছে। তো যেটার বড় হবে সেটা আগে বেপিত হবে, যার ব্যাপন হার বেশি হবে সে আগে বেপিত হবে। আচ্ছা, এটা যেন পারবো সবাই। তাহলে গ নাম্বারটা আমি আর করে দিচ্ছি না, গ নাম্বার তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে। তাহলে গ নাম্বারটা তোমার এখানে, এই যে গ নাম্বারটা এটা যেটা আছে এটা তোমাদের এখানে বাড়ি কাজ থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি চলো গ নাম্বারটা করে দিই। গ নাম্বারটা বলছে কি, এ ও বি গ্যাসকে পাত্র 3 নঙে মিশ্রিত করলে মোট চাপ কত হবে তা হিসাব করো। এবার একটু ঝামেলা আছে, ঝামেলাটা কোথায় আমি তোমাকে বলি। ঝামেলা হচ্ছে দেখো, এইখানে 25 ডিগ্রি দেওয়া, এখানেও 25 ডিগ্রি দেওয়া, আবার এখানে কত দেওয়া, 40 দেওয়া, আবার এই পাত্রের আয়তনও ফিক্স করা। তাহলে চলো আমি অঙ্কটা করে দিই তোমাকে এবং এই স্টেপগুলো ব্যাখ্যা করে দিব। ওই প্রথমে বলছিলাম না, প্রথমে হচ্ছে তোমার এটা ডিফারেন্ট টেম্পারেচার থাকলে আমি সামনে ম্যাটটা করাই দিব, এখন এটার ম্যাটটা আমি চলো তোমাকে করাই দিই, ঠিক আছে। কোয়েশনটা একবার পড়ছো সবাই, কোয়েশনটা একবার পড়ো তো ভাই, পড়ার পর আমি অঙ্কটা করে দিচ্ছি। কোয়েশনটা একবার পড়ো তোমরা, কোয়েশনটা একবার পড়ো, কোয়েশনটা একবার পড়ো, এরপর হচ্ছে আমি করাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে চলো আমি করাই দিই তোমাকে অঙ্কটা এখন। আশা করি তোমরা কোয়েশনটা সবাই পড়ছো, তাহলে আমি চলো তোমাকে করাই দিই আসো এখানে। ওকে, তাহলে চলো এখানে আমি করাই দিই। তো আমরা সলিউশন করব ঘ, সলিউশন করব ঘ নাম্বারটাকে। স্টেপগুলো লক্ষ্য করি, আসো স্টেপগুলো লক্ষ্য করি। তা আমার কাছে লক্ষ্য করে দেখো, এখানে একটা প্রথমে একটা পাত্র দেওয়া ছিল, প্রথমে আমার কাছে এখানে একটা পাত্র দেওয়া ছিল। প্রথম পাত্রটা আমার এখানে কী রাখা ছিল বলো তো একটু করে। প্রথম পাত্রে রাখা ছিল আমার 8.885 গ্রাম, 8.885 গ্রাম। তারপরে রাখা ছিল 50 কিলো প্যাসকেল, তারপর রাখা ছিল এখানে 50 কিলো প্যাসকেল, তারপর রাখা ছিল এখানে 10 ডেসিমিটার কিউব, এখানে ছিল 10 ডেসিমিটার কিউব। এখানে টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এখানে টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এটার সাথে তুমি কাকে মিশাইছো, এটার সাথে তুমি কাকে মিশাইছো, এটার সাথে তুমি এখানে মিশাইছো হচ্ছে যে, এই যে দেখো যেটাকে মিশিয়েছো তার সম্পর্কে বলা আছে তার ভর দেওয়া 2 পয়েন্ট, কারণ আমাকে বলছে এ ও বি গ্যাসটাকে আমি 3 নং পাত্রে মিশ্রিত করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া 2.423 গ্রাম, তারপর দেওয়া 20 কিলো প্যাসকেল, তারপর দেওয়া 20 কিলো প্যাসকেল, তারপর দেওয়া কত 2 ডেসিমিটার কিউব, 2 ডেসিমিটার কিউব, তারপর দেওয়া কত এখানে এটা দেওয়া বি গ্যাস এবং এখানে টেম্পারেচার করে দেওয়া 25, এখানে দেওয়া 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা ছিল আমার এ আর এটা ছিল আমার বি। তো এটাকে আমি কোথায় মিশাইছি, এটাকে আমি মিশাইছি 3 নম্বর পাত্রে মিশাইছি, 3 নম্বর পাত্রে। এক সেকেন্ড, আমরা এটাকে 3 নম্বর পাত্রে নিয়ে আসছি, এ আর বিটাকে আমি 3 নম্বর পাত্রে মিশাইছি। বাট এবার এখানে মিশ্রণের আয়তনটা ফিক্স করা। মিশ্রণের আয়তন কত, 10 ডেসিমিটার কিউব। যদি মিশ্রণের আয়তন দেওয়া না থাকে তাহলে মিশ্রণের আয়তন হবে এই আয়তন প্লাস এই আয়তন, বাট মিশ্রণের আয়তন দেওয়া থাকলে সেটাই বসাইতে হবে। তাহলে মিশ্রণের আয়তন এখানে কত, 10 ডেসিমিটার কিউব। বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার এটা টেম্পারেচার করে দেওয়া 40। একটা ট্রিক্স আমি তোমাকে বলি, তুমি কি করবা দেখো, সরি এখানে 25 ছিল না, তুমি আগে এটাকে 25-এ নিবা, 25-এ এটার প্রেশার কত আসবে সেটা দেখবা, 25-এ এটার প্রেশার কত আসে সেই জিনিসটা বের করবা। দেন এই 25টাকে তুমি 40-এ নিয়ে যাও, দেন এই 25টাকে তুমি এখানে এই যে এ প্লাস বি এর মিশ্রণ, আয়তনটা 10 ডেসিমিটার কিউবই, বাট এবার তুমি টেম্পারেচার করো 40 ডিগ্রি সেলসিয়াস, তারপরে P40টা বের করো। দেখো স্টেপগুলো বুঝছো কিনা, স্টেপটা বুঝছো কিনা দেখো, এটাই হচ্ছে একটা স্টেপ যদি টেম্পারেচার ভিন্ন থাকে। স্টেপটা কী হবে বলো, এটা তো আমার সি পাত্র, এটা আমার সি পাত্র, এটা আমার সি পাত্র। প্রথমে যেটা আমরা করব, আমরা যখন ওই যে পিভি ইজ ইকুয়াল টু P1V1 প্লাস P2V2 ইউজ করি, তখন এটা তখনই ইউজ করা যাবে যদি টেম্পারেচার সেম হয়। তা আমি আগে টেম্পারেচারটা সেম ধরে 25 ডিগ্রিতে এখানে প্রেশার কত সেটা বের করব, পরে আমরা এই দুই পাত্রের মধ্যে আয়তনটা ফিক্সড আছে
টেম্পারেচার চেঞ্জ করে 40-এ প্রেসার কত হয় সেটা বের করব। কারণ আমার কোয়েশ্চনে কি বের করতে বলছে আমাকে, আমার কোয়েশ্চনে বের করতে বলছে যে আমার 3 নাম্বার পাত্রে মোট চাপ কত হবে, আর মোট চাপ হচ্ছে কত তাপমাত্রায় আছে 40 ডিগ্রিতে, তাহলে P40টা আমাকে বের করতে হবে, P40 আমাকে বের করতে হবে। বাট P40টা আমি সরাসরি বের করতে আমার জন্য কষ্ট হবে, তাই স্টেপটা কি, প্রথমে আগে P25 বের করো এই পাত্রে, পরে P40 বের করো, এখানে ভলিউমটাকে ফিক্সড রেখে, কেমন, চাপীয় সূত্রের মাধ্যমে। দেখো তো জিনিসটা বুঝতে পারছো কি না, এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার, এই কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, অনেক অন্য প্রসেসও করা যাবে, অন্য প্রসেসও করা যাবে, অন্য প্রসেসও করা যাবে, কিন্তু তোমার হচ্ছে যে আমি এই প্রসেসে করি আমার কাছে সহজ লাগে, তোমার কাছে যদি অন্য প্রসেস সহজ লাগে তুমি ওটাতে করিও, কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্টে আমরা এখানে তাহলে যদি করি, প্রথমে আমি যদি এখান থেকে যদি এখানে যাই, মানে এই দুটা থেকে এখানে যদি যাই, তাহলে আমরা কি লিখবো তখন, এখানে আমরা প্রথমে লিখবো আগে P25 বের করবো, P25 গুণন ভলিউম ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। তাহলে এখানে আমরা P25টা বের করবো, P25, তাহলে P25 ইকুয়াল টু কত আসবে দেখো, এখানে P25 ইকুয়াল টু কত আসবে, P1 V1 তো P1 কত, এখানে P1 হচ্ছে 50, V1 কত, এখানে V1 হচ্ছে 10, প্লাস P2 কত, P2 হচ্ছে 20, আর V2 কত, V2 হচ্ছে 2, আর এখানে তাহলে Vটা কত, এটা ছিল মিশ্রণের আয়তন, মিশ্রণের আয়তন কিন্তু 10, তাহলে এখান থেকে P25টা চলে আসবে না, সিম্পল হিসাব চলে আসবে। তাহলে দেখো তো P25 এখানে কত আসবে তোমার, এটা আসবে 50 গুণন 10 প্লাস 20 গুণন 2 ডিভাইডেড বাই 10, তাহলে এটা আসছে 54, আর একক হবে, এই প্রেসারগুলো তুমি কিলো প্যাসকেলে বসাইছো, তাহলে একক হবে কিলো প্যাসকেল। বাট আমার তো P40 লাগবে, এখন এই দুইটার মধ্যে আমি কম্পেয়ার করবো, এখানে দেখো ভলিউমটা সেম আছে, তো ভলিউম সেম থাকলে কোন সূত্র ইউজ হয়, চাপীয় সূত্র ইউজ হয়, তাহলে প্রেসার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে আমি P40 বের করবো, আর নিচে হচ্ছে আমার কাছে P25 রাখবো, তাহলে প্রেসার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে এখানে 40 ডিগ্রি বসাবো, তাহলে 40 প্লাস 273 করবো, আর এখানে 25 বসাবো, তাহলে 25 প্লাস 273 করবো, তাহলে দেখো এখানে কত আসবে তোমার, তারপরে P40 যদি বের করতে চাই তাহলে আসবে এটা উপরে, নিচে তো আমার 298 আসবে শিওর, তারাও নিচে আমার কাছে এখানে 298 আসবে শিওর, বাকি হয়েছে এটা, ওকে, এখানে 298 আসবে শিওর, এখানে আসবে কত, 303 313 আসবে, আর P25 কত বের করছি, 54, তাহলে দেখো এখান থেকে কত আসে, এটা এখানে আসবে 313 বাই 298 ইন্টু 54, তাহলে আসছে 56.718, তাহলে আসছে কত, 56.718 কিলো প্যাসকেল, শেষ। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে আনসার। দেখো তো অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা, টেম্পারেচার ডিফারেন্ট থাকলে অঙ্কগুলো কীভাবে করতে হয় সবাই বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো তাহলে আমাকে বাই বাই জানাও একটু কমেন্টে, যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানাও, দেখো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা। এগুলোই কঠিন লাগতেছে, এগুলো কঠিন লাগতেছে না, আশা করি সহজই লাগতেছে। ওকে, আমরা ধরো নেক্সট সিকিউতে চলে যাই, আসো নেক্সট সিকিউতে চলে যাই, আসো কেমন, এটা তো আশা করি সবাই বুঝতে পারছো, এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে চলো নেক্সট সিকিউতে যাই, দেখি এই সিকিউটা সবাই পড়ে দেখো তো, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা সিকিউ, এখান থেকে নর্মালি কোয়েশ্চন থাকেই, সো এই সিকিউটা সবাই একটু পড়ে দেখো, এই সিকিউটা সবাই একটু পড়ে দেখো। আর্কাইভের এফআরবি আগের ক্লাসগুলো দিতেন, আমার তো এফআরবির আগের ক্লাসগুলো নাই, আমি তো এই এফআরবিতে এবার ফার্স্ট টাইমই নিচ্ছি। হ্যাঁ, আমার চ্যাপ্টার তো ফুলই দেওয়া আছে বোধ হয়, দেওয়া নেই ফুল, ওকে, আশা করি তোমরা প্রশ্নটা সবাই পড়ছো, আমি তো তোমাকে প্রশ্ন বুঝাই বলি। এখানে বলতেছে কি, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার এখানে একটা এ গ্যাসকে প্রবেশ করানো হচ্ছে, একটা বি গ্যাসকে প্রবেশ করানো হচ্ছে, বাট এ গ্যাসটা কোনটা আর বি গ্যাসটা কোনটা সেটা আমি এখনও জানি না। এ গ্যাস আর বি গ্যাস বের করার জন্য তোমাকে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এ গ্যাসটা এটার সাথে বিক্রিয়া করে CH3CO NH2 তৈরি করতেছে আর H2O তৈরি করতেছে। একটা জিনিস খেয়াল করো, আমি কীভাবে বুঝবো কোনটা কি, এখানে একটা এক্সট্রা করে NH2 আসতেছে না, তাহলে অবভিয়াসলি এটা হবে NH3। NH3 কেন হবে, কারণ NH3-র মধ্যে যেটা হয়,
NH3 এর মধ্যে যেটা হয় NH2H থাকে, তাইলে এই NH2H, NH2 আর H, এই এখানে যে ঘটনা করছে NH2টা এই OH-কে সরাই দিয়ে এখানে বসছে, আর এই OH-টা এই H-টাকে নিয়ে গিয়ে পানি উৎপন্ন হয়েছে। তাহলে এ গ্যাসটা NH3 হবে, এটা কি সবাই বুঝতে পারছো? এ গ্যাসটা NH3 হবে, এটা কি সবাই বুঝতে পারছো? এ গ্যাসটা NH3 হবে, এটা কি সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। আর বি গ্যাসটা কোনটা হবে দেখো, এখানে কি আছে? PCl5 আছে, বাট এই পাশে দেখো একটা ক্লোরিন আর তিনটা ক্লোরিন, তাহলে চারটা ক্লোরিন, তাহলে মাস্ট বি এর মধ্যে কি থাকবে? একটা ক্লোরিন থাকবে, কারণ পাঁচটা পাঁচটা করতে হবে। এখানে একটা হাইড্রোজেন আছে, বাট এই পাশে কোথাও হাইড্রোজেন আছে নাই, তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে। তাহলে বি গ্যাসটা কি হবে? বি গ্যাসটা হবে HCl। বি গ্যাসটা কি হবে? বি গ্যাসটা হবে আমার HCl। এই জিনিসটা দেখো তো বোঝা গেছে কিনা সবার? বোধগম্য হয়েছে কিনা যে আমার এ গ্যাসটা যে NH3 আর বি গ্যাসটা যে আমার এখানে HCl হবে? আশা করি তোমরা সবাই এখানে বুঝতে পারছো, যারা দেখতেছো আমাকে জানাইও একটু করে। ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে এখন দেখো আমার এখানে কি বলতেছে কি, তাহলে আমি এখান দিয়ে এদিক দিয়ে আমি NH3 গ্যাসকে প্রবেশ করাচ্ছি, আর এই দিক দিয়ে হচ্ছে আমরা এখানে তোমার HCl গ্যাসটাকে প্রবেশ করাচ্ছি। এখন যখনই তারা এখান থেকে দিকে আসতেছে, আবার এখান থেকে দিকে আসতেছে HClটা, তো যখন এদের মধ্যে বিক্রিয়া ঘটে, অর্থাৎ NH3 আর HCl এর মধ্যে যখন একটা বিক্রিয়া ঘটে, তখন এখান থেকে কি তৈরি হয়? তখন এখানে তৈরি হয় NH4Cl। NH4Cl যেটা একটা বাদামি ধোঁয়া সৃষ্টি করে। এটা কি করে? একটা বাদামি, এটা তৈরি হওয়া মাত্রই সেখান থেকে একটা বাদামি ধোঁয়া আমরা পাই। তাহলে যে ঘটনাটা হবে, এ গ্যাসটা দিকে প্রবেশ করতেছে আর বি গ্যাসটা দিকে আসতেছে, ধরো তারা এখানে কোথাও মিলিত যদি হয়, তাহলে এই জায়গাতে কি তৈরি হবে? একটা বাদামি ধোঁয়া সৃষ্টি হবে। এবং আমাকে এটাই জিজ্ঞেস করছে, উদ্দীপকের নলের অভ্যন্তরে এ ও বি গ্যাসটা কত দূরত্বে মিলিত হয়ে ধোঁয়া সৃষ্টি করবে সেটা ব্যাখ্যা করো। তো এই প্রান্ত থেকেও দূরত্বটা হিসাব করতে পারো, আবার এই প্রান্ত থেকেও দূরত্বটা তুমি হিসাব করতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ধরা যাক যে NH3 থেকে L একক দূরত্বে ধরো এখানে গিয়ে আমার ধোঁয়া তৈরি হবে। বাট এটা তো ভাই সৃজনশীল, ভাই আমাকে একটু করে লিখে লিখে দেখান। তো চলো লিখে লিখে দেখে আসো। তাহলে আমরা অ্যাট ফার্স্ট আমরা যখন এখানে আনসার করবো, সলিউশন করবো গ নাম্বারটা, সলিউশন করবো এখানে হচ্ছে আমরা গ নাম্বারটা। তখন আমরা কীভাবে সলিউশন করব? আমরা প্রথমে লিখবো, আমরা একটা ওই যে মনে এখানে আমরা একটা পাইপ এঁকে ফেলার চেষ্টা করবো, কেমন? আমরা এখানে একটা পাইপ এঁকে ফেলার চেষ্টা করবো। দেখো ধরো একটা কাজ করি, আগে এখানে একটা গোলাকার অংশ আঁকি, বা এটাকে একটু চ্যাপ্টা করে আঁকা যায় কি? হ্যাঁ, গুড। আর তোমার এখানে একটা অংশ আঁকি, তারপরে আমরা এটাকে যোগ করে দিই, তারপরে তোমার এটাকে আমরা যোগ করে দিই। আসো, ভালো। তাহলে এটা হচ্ছে আমাদের মূল সিস্টেমটা, তাহলে এটাকে নিচে নামিয়ে দিতে হবে। ওকে, গুড। তাহলে এটা হচ্ছে আমার পাইপটা। এখন আমি কি করছি? এখানে এদিক দিয়ে আমি এ গ্যাসটাকে প্রবেশ করেছি, অর্থাৎ NH3 কে প্রবেশ করেছি। তাহলে আমরা এই দিক দিয়ে আমরা কাকে প্রবেশ করাচ্ছি? এদিক দিয়ে আমি প্রবেশ করাচ্ছি NH3 কে। দেখো এদিক দিয়ে আমি প্রবেশ করাচ্ছি NH3টাকে, আর এদিক দিয়ে আমি কাকে প্রবেশ করাচ্ছি? বি গ্যাস অর্থাৎ HClটাকে। এদিক দিয়ে প্রবেশ করাচ্ছি আমরা HClটাকে। এখন আমি ধরে নিতে পারি, আর এখানে দেখো তো পুরোটা লেন্থ দেওয়া আছে কতটুকু? 30 সেন্টিমিটার। তাহলে পুরো নলের লেন্থ দেওয়া আছে কতটুকু? পুরো নলের লেন্থ, এই লেন্থটা দেওয়া আছে কতটুকু? এই লেন্থটা দেওয়া আছে তোমার কাছে এখানে 30 সেন্টিমিটার। তাহলে এই পুরো নলের যে লেন্থ, এটা দেওয়া আছে কতটুকু? এটা দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে আমি ধরে নিতে পারি যে ধরো এটা হচ্ছে আমার এই এ গ্যাসের প্রান্ত, এটা হচ্ছে আমার বি গ্যাসের প্রান্ত। তাহলে আমি ধরে নিতে পারি এ গ্যাসের প্রান্ত হতে ধরা যাক L একক দূরত্বে ধোঁয়া সৃষ্টি হবে। কত একক দূরত্বে? L একক দূরত্বে। তাহলে দেখো, তাহলে এই দূরত্বটা কত হবে এখানে? তাহলে আমি ধরে নিতে পারি এখানে এটা হচ্ছে L। তাহলে এটা কত হবে? 30 মাইনাস L। Lটা সেন্টিমিটার একক অবশ্যই, যেহেতু তুমি এখানে ডাইরেক্ট বসাচ্ছ। এটা 30 মাইনাস L হবে, এটা L দৈর্ঘ্য হবে। তাহলে আমি বলতে পারি যে ধরি যে তোমার NH3 গ্যাসকে যে প্রান্তে প্রবেশ করানো হচ্ছে, বা এ গ্যাসকে যে প্রান্তে প্রবেশ করানো হচ্ছে, সেই প্রান্ত হতে L একক দূরে T সময় পর ধোঁয়া সৃষ্টি হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে ধরি, এক সেকেন্ড,
আমরা লিখতে পারি এখানে এরকম যে ধরি NH3 গ্যাসকে যে প্রান্তে প্রবেশ করানো হচ্ছে, যে প্রান্তে প্রবেশ করানো হচ্ছে সে প্রান্ত থেকে L একক দূরত্বে T সময় পর ধোঁয়া সৃষ্টি হবে। তাহলে ধরি টি সময় পর কি হবে, এখানে ধোঁয়া সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা আমরা যতটুকু সবাই এখানে বুঝতে পারছি, টি সময় পর এখানে ধোঁয়া সৃষ্টি হবে, আমরা এখানে বুঝতে পারলাম। আচ্ছা একটা জিনিস দেখো, তা আমার এই যে এখানে একটা কিন্তু প্রস্থচ্ছেদ আছে, আমি যদি এটাকে অন্য কালার করে দেখাই, দেখো এখানে এই জায়গাটাতে একটা এরিয়া আছে। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা ধরো যাক এ বললাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি কত বললাম এখানে এ। তাহলে আমি এখানে লিখতে পারি যে ধরি নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমরা লিখতে পারি ধরি, এক সেকেন্ড, আমরা এখানে লিখতে পারি তোমার যে ধরি নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে কত এ। তাহলে আমাকে তুমি একটা জিনিস বলো, আমাকে একটু বলতে পারবা যে NH3 গ্যাস যে অংশটাতে প্রবেশ করছে, এখানে তো NH3 আছে, তাহলে এটার আয়তনটা কত হবে, এই অংশের আয়তন কত হবে? আয়তন আমরা কিভাবে হিসাব করি? আয়তন হিসাব করা হয়, আয়তন কি হিসাব করা হয় এরিয়া গুণন লেন্থ দিয়ে, লেন্থ। তাহলে এখানে NH3 এর আয়তন কত হবে? B অফ NH3 যদি আমি বের করতে চাই, B অফ NH3, এখানে এই প্রস্থচ্ছেদের এরিয়া তো এ, প্রস্থচ্ছেদের এরিয়া কত? প্রস্থচ্ছেদের এরিয়া হচ্ছে এ, আর NH3টা L অংশ জুড়ে আছে, L দৈর্ঘ্য জুড়ে আছে, তাহলে এখানে B অফ NH3 হবে A ইন্টু L। আর অন্যদিকে B অফ HClটা কত হবে? এখানে দেখো তো, এখানেও তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এই জায়গাতেও তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, আর এই জায়গায় তোমার কি থাকবে? এখানে NH3 থাকবে, সরি HCl থাকবে এই জায়গায়। তো HCl এর পরিমাণটা কত হবে? এরিয়া তো এ আর দৈর্ঘ্য হচ্ছে 30 মাইনাস L, তাই না? এখন তোমরা আমাকে একটু করে বলো যে এইখানে NH3 গ্যাসটা টি সময় পর এখানে আসছে, আর HCl গ্যাসটা সেই একই টি সময় পর এখানে আসছে, তারপরে এখানে ধোঁয়া সৃষ্টি হয়েছে। তাহলে NH3টা টি সময় পর এখানে আসছে, আর এটা টি সময় পর এখানে আসছে। তাহলে আমরা ব্যাপন হারের একটা সবে সূত্র জানি না? ব্যাপন হারের বেসিক সূত্রটা কী ছিল বলো তো একটু করে? ব্যাপন হারের একদম বেসিক সূত্রটা কী ছিল? আমরা যদি ব্যাপন হারের একদম বেসিক সূত্র জানতে চাই, সেটা ছিল ব্যাপিত আয়তন ডিভাইডেড বাই সময়। সূত্র ছিল তোমাদের এখানে মনে আছে কিনা দেখো, ব্যাপিত আয়তন ডিভাইডেড বাই ছিল এখানে সময়, তাই না ভাই? তাহলে এখন আমি যদি NH3 এর ব্যাপন হারটা বের করতে চাই, R অফ NH3, তাহলে এটা আসবে NH3 এর ব্যাপিত আয়তন মানে কি? কতটুকু ছড়াই পড়ছে। তাহলে দেখো তো এখানে NH3 কতটুকু ছড়াইছে, এতটুকু অংশ জুড়ে NH3 আসছে, আর এতটুকুর ভলিউম হচ্ছে এটা। তাহলে ব্যাপিত আয়তন এখানে কত হবে? খেয়াল করে, এখানে ব্যাপিত আয়তন হবে তোমার এখানে B অফ NH3, আর সময় লাগছে কত? T, কারণ আমি বলছি T সময় পর আসবে। তাহলে এই ভ্যালুটা কত আসবে এখানে? এটা আসবে A গুণন L ডিভাইডেড বাই T। ক্লিয়ার? NH3 এর আমাদের ব্যাপন হারটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সেম ভাবে আমি যদি জিজ্ঞেস করি এখন HCl এর ব্যাপন হার কত, তাহলে তুমি বলবে এখানে HCl এর ব্যাপন হার হবে HCl এর ব্যাপিত আয়তন ডিভাইডেড বাই সময় হচ্ছে T, কারণ T সময় জুড়ে এখানে আসছে। তাহলে HCl এর ব্যাপিত আয়তনটা কত? এরিয়া গুণন 30 মাইনাস L ডিভাইডেড বাই T। দেখো তো ব্যাপন হারটা সবাই বুঝতে পারছো কিনা? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে?
যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাই তো কমেন্টের মধ্যে। এতটুকু কি বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে কিনা আমাকে জানাই তো কমেন্টের মধ্যে, শুধু ওয়াই লিখলেই হবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা অঙ্কগুলো বুঝতেছো সবাই। ক্লাসে এত উপস্থিতি কম কেন? সবাই তো ক্লাস করতে হবে। ক্লাস লাইভ না করলেও রেকর্ডেড করে ফেলি আমি, কেমন? তাহলে সুবিধা হবে। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা কি করব? আর আমরা তো সবাই জানি এদের আণবিক ভরটা কত হয়ে থাকে। তাহলে আমরা চলো এখানে, এরপরে আমরা যদি নেক্সট পৃষ্ঠায় যাই, তাহলে এখানে আমরা লিখতে পারি, আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এখানে এই আটা। তাহলে আমি যদি এখানে কি করি দেখো তো, এখানে আর অফ NH3, এই জায়গায় যদি আমরা লিখি আর অফ NH3 ডিভাইডেড বাই আমরা এখানে লিখলাম ধরো আর অফ NH3 ডিভাইডেড বাই আর অফ HCl, আর অফ HCl। তাহলে এখানে আমরা কত পাবো দেখো, আর অফ NH3টা কত আসছে এখানে? এটা আসছে তোমার Al গুণন T, এখানে আসছে কত? A গুণন L ডিভাইডেড বাই হচ্ছে T, ডিভাইডেড বাই হচ্ছে এখানে T আসছে, ডিভাইডেড বাই আসছে এখানে T। আর এটা আসছে কত এখানে? এটা আসছে আর অফ HCl আসছে A ইন্টু 30 মাইনাস L ডিভাইডেড বাই আসছে T। আচ্ছা ভাই, এই আর অফ NH3 আর আর অফ HClটাকে তো আমরা এভাবে আণবিক ভরের রেসপেক্টও লিখতে পারি। আমরা তো আণবিক ভরের রেসপেক্টও লিখতে পারি। আণবিক ভরের রেসপেক্টে লিখলে কি আসবে এখানে? নিচে আসবে m অফ NH3 আর উপরে আসবে রুট ওভার অফ m অফ HCl। তাহলে এখানে কত আসবে তোমার তখন? সেই ক্ষেত্রে আমরা যদি এখানে করতে চাই, আর m অফ HCl কত? 36.5, আর এটা কত? এটা 17। তাহলে পুরোটার উপরে এটা রুট ওভার দিয়ে দাও। তারপর দেখো এখান থেকে আমাদের কি কাটাকাটি যাবে? এখান থেকে হচ্ছে আমাদের টি কাটা, এ কাটা, তাহলে থাকবে কি এখানে? আমরা যদি লিখতে চাই এখানে দেখো, তাহলে বা আমার এখানে থাকবে তোমার উপরে থাকবে কত? উপরে থাকবে শুধু L থাকবে, তাই না? এই দেখো শুধু এখানে L থাকবে, আর নিচে করে থাকবে এখানে 30 মাইনাস L থাকবে, আর এখানে তোমার এই ভ্যালুটা চলে আসবে, এই যে এই ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে? এই ভ্যালুটা চলে আসছে। তাহলে এখন এখান থেকে এই ভ্যালুটা কত আসে বলো তো একটু করে, আমি যদি বের করতে চাই, রুট ওভার অফ 36.5 ডিভাইডেড বাই 17, তাহলে এই ভ্যালু আসছে আমার কাছে কত? 1.46528, 1.46528। ওকে, গুড। তাহলে এখন আমরা এখান থেকে যদি ক্রস গুণফল করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? বা L ইকুয়াল টু 30 ইন্টু 1.46528 মাইনাস L ইন্টু 1.46528। পরে তুমি যদি এখান থেকে L বের করতে চাও, তাহলে Lটা কত আসবে এখানে? এটাকে এই পাশে নিয়ে গেলে তো প্লাস প্লাস হয়ে যাবে, তাহলে জাস্ট ভাগ হবে তোমার এখানে। দেখো ভাগ কত হবে এখানে? 30 গুণন 1.46528 2.46528 দিয়ে ভাগ হবে। এই যে এটা এই পাশে চলে গেলে টোটাল এটা কত হয়ে যাবে? 2.46528 হয়ে যাবে না? তাহলে 30 গুণন 1.46528 ডিভাইডেড বাই 2.46528, তাহলে এটা আসছে 17.83। এখানে কত আসছে? এটা 17.83 সেন্টিমিটার। তাহলে NH3 গ্যাসকে যেখানে প্রবেশ করানো হয়েছে সেখান থেকে আমাদের 17.83 সেন্টিমিটার দূরে কী সৃষ্টি হবে বলো তো? ধোঁয়া সৃষ্টি হবে। ঠিক আছে? আশা করি সবাই অঙ্কটা এখানে আমরা বুঝতে পারছি, ক্লিয়ার অঙ্কটা। তাহলে এখানে এই জিনিসটাই তোমরা এখানে লিখে দিবা, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। পরে কিন্তু এইচএসসিতে কিন্তু অবশ্যই বাংলায় লিখবা কথাগুলো, কেমন? নিচে দিকে যে অর্থাৎ এত এই প্রান্ত থেকে এত মিটার দূরে ধোঁয়া সৃষ্টি হবে, এটা আমি লিখে দিচ্ছি না এখানে। তাহলে আমাদের কিন্তু গ নাম্বারটা শেষ। তাহলে এখানে আমাদের গ নাম্বারটা শেষ। চলো আমরা গ নাম্বারটা করি, আসো। দেখো তো গ নাম্বারটা কি বলছে তোমার এখানে? গ নাম্বারটা বলতেছে উদ্দীপকের এ ও বি যোগের প্রকৃতিটা তুমি ব্রনস্টেড লাউরি মতবাদের আলোকে ব্যাখ্যা করো। তাহলে এখানে এ যোগটা তো আমাদের কাছে ক্লিয়ার। এ হচ্ছে আমাদের কাছে এখানে কি ছিল? NH3 ছিল, NH3। আর বি কি ছিল এখানে আমার কাছে বলো তো? HCl। তো এদেরকে আমাকে বলছে ব্রনস্টেড লাউরি অনুযায়ী আলোকে ব্যাখ্যা করো। তাহলে তুমি কিভাবে লিখবে এখানে দেখো তো? এটা সবাই তোমাদেরকে নিশ্চয় সাকিব ভাই পড়াইছে,
তাহলে সলিউশন যখন আমরা লিখবো ঘ, সলিউশন অফ ঘ, তো এখানে আমার কাছে আছে NH3 আর এখানে আমার কাছে আছে HCl। এখানে কাহিনী কি হয়, যখন এদেরকে আমি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী দেখাবো তখন আমরা এখানে আয়ন আকারে দেখাবো। আর আয়ন আকারে দেখালে এখানে কি হবে, HClটা একটা H ছেড়ে দিবে এবং এখানে NH3টা একটা H গ্রহণ করবে। এটা NH4 প্লাস হয়েছে আর এটা Cl মাইনাস হয়েছে। তাহলে আমাদের এই জিনিসটা এখানে ক্ষারক হিসেবে কাজ করতেছে, এই জিনিসটা এখানে অম্ল হিসেবে কাজ করতেছে, আর এখানে এই জিনিসটা এখানে অনুবন্ধী অম্ল হিসেবে কাজ করতেছে। এটা অনুবন্ধী অম্ল হিসেবে কাজ করতেছে আর এই জিনিসটা এখানে অনুবন্ধী ক্ষার হিসেবে কাজ করতেছে, অনুবন্ধী ক্ষার হিসেবে কাজ করতেছে। এই জিনিসগুলোই তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আমাকে দেখো এটাই বলছে যে এ ও বি যোগের প্রকৃতি, মানে এ ও বি যোগগুলো কি আকারে কাজ করে সেগুলো তোমার মানে এটা ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী দেখাবা। তখন তুমি দুটার মধ্যে বিক্রিয়া ঘটায় বলবা যে এটা ক্ষারক, এটা অম্ল, এটা অনুবন্ধী অম্ল, এটা অনুবন্ধী ক্ষার। বা এতটুকু লিখলে তো হবে না, তোমাকে তখন কি করতে হবে, এখানে প্রথমে তুমি কি করবা, আগে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী অ্যাসিড ও ক্ষার বলতে কি বোঝায় সেটা লিখবা, পরে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারের সংজ্ঞা লিখবা, পরে কেন কোনটাকে কি নাম দেওয়া হয়েছে সেগুলো লিখবা। তাহলে এটা তুমি নিজে লিখতে পারো, তিনটা জিনিস লিখবা। তাহলে আগে লিখবা যে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী আমাদের অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা কি, পরে লিখবা অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারের সংজ্ঞা কি, পরে কেন এগুলোকে কি নাম দেওয়া হয়েছে সেটা লিখবা। এটাই এখানে ব্যাখ্যা করতে বসে, দেখো এগুলাই ব্যাখ্যা করতে বসছে। সো এটা আমি তোমাদেরকে নিজে করে দিচ্ছি না, এটা তোমাদের এখানে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেন নেক্সট সিকিউতে চলে যাই। নেক্সট সিকিউতে যাই, দেখো তো এই সিকিউটা আমাকে কি বলতেছে এখানে। এটা আমাকে বলতেছে 27°C তাপমাত্রায় আমার এখানে বি গ্যাস যেটা আছে সেই বি গ্যাসের আমাকে এখানে বলছে তোমার যে আমাদের কি বের করো, 10 গ্রামের গতিশক্তি জুল এককে নির্ণয় করো বি গ্যাসের। এখানে একটা ইনফরমেশন ভুল মানে দেওয়া আছে, মিস্টেক মানে কম দেওয়া আছে। সেই ইনফরমেশনটা হচ্ছে এখানে বলবে যে বি গ্যাসটা চুনাপাথরের বিয়োজনে উৎপাদন করা হয়। তাহলে এখানে একটা ইনফরমেশন মানে কম দেওয়া আছে, সেটা হচ্ছে কি বি গ্যাসটা চুনাপাথরের বিয়োজনে পাওয়া যায়, চুনাপাথরের বিয়োজনে 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 পাওয়া পাওয়া যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমাকে ফার্স্টে বলছে তাহলে 27°C তাপমাত্রায় বি গ্যাসের 10 গ্রামের গতিশক্তি জুল এককে নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু আমার কাছে কোয়েশ্চনে কি কি দেওয়া আছে বলো তো একটু করে। কোয়েশ্চনে আমার কাছে কিন্তু এখানে টেম্পারেচার দেওয়া আছে, ছোট হাতের ভর দেওয়া আছে, তাহলে এখন বড় হাতের ভর লাগবে। তো বলছে বি গ্যাসটাকে তুমি চুনাপাথরের বিয়োজনে পাও, তো চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে বিয়োজন করলে কি পাবো, কার্বন ডাইঅক্সাইড পাবো আর ক্যালসিয়াম অক্সাইড পাবো। এখানের মধ্যে গ্যাস কোনটা, গ্যাস হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। তাহলে অবভিয়াসলি আমার কাছে এখানে যে বি গ্যাসটা তোমার কাছে দেওয়া আছে সেই বি গ্যাসটা আসলে কি বলো তো এখানে, এই বি গ্যাসটা আসলে তোমার কাছে এখানে কার্বন ডাই অক্সাইড। বি গ্যাসটা কি, বি গ্যাসটা তোমার এখানে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? সে কার্বন ডাই অক্সাইড গ্যাসের আমাকে কি করতে বসে, গতিশক্তির জুল এককে বের করতে বসে। কীভাবে লিখবা সলিউশন, তুমি আগে এটা চুনাপাথরকে বিয়োজন করবা। তুমি লিখবা প্রথমে আগে কি এখানে বলো তো, তুমি এখানে বলবো আগে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা নিই চুনাপাথর, সেটাকে যদি আমি বিয়োজন করি, তাপীয় বিয়োজন বলতে পারো, তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাই সলিড অবস্থায় থাকে, আর এখানে আমরা কার্বন ডাই অক্সাইড পাই গ্যাসীয় অবস্থায়। আর এটাই কিন্তু আমার বি গ্যাস, এটাই হচ্ছে আমার বি গ্যাস, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে বি গ্যাস। তাহলে বলবো অর্থাৎ বি গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। দেন তুমি এখানে কি করো, কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তিটা বের করো। তাহলে কিভাবে বের করবো আমরা, একদম ইজি। তাহলে গতিশক্তি বের করবো আমরা এখানে। তাহলে গতিশক্তি ই কে ইকুয়াল টু কত, 3/2 এন। এন এখানে কত, এম দেওয়া আছে 10 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44, আর হচ্ছে 8.314 বসাবো। আর টেম্পারেচার কত বসছে এখানে, টেম্পারেচার বসছে তোমার 27 মানে কিন্তু 300। তাহলে এখানে দেখো তোমার ইকেটা চলে আসবে। তাহলে দেখো ইকেটা কত আসে এখানে, 3/2 ইন্টু 10/44 ইন্টু 8.314 গুণন 300, তাহলে আসছে 850.29৫ জুল আসছে। শেষ। এই কিন্তু আমার গ নাম্বারের আনসার, একদম ইজি ছিল গ। তাহলে ঘতে কি বলছে এখানে, কি শর্ত প্রয়োগ করলে এ ও বি গ্যাসগুলা ডি গ্যাসের নিয়ে আচরণ করবে, এটা জিজ্ঞেস করছে তোমার এখানে। তাহলে এটা তোমরা পারবা না,
যে এ ও বি গ্যাস এগুলো কি বাস্তব গ্যাস। তো কোন শর্ত অ্যাপ্লাই করলে এটা ডি এর মতো আচরণ করবে বলো তো? বাস্তব গ্যাসটা কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? যখন আমার প্রেশারটাকে কি করা হয় বলো তো, নির্মূল করা হয় এবং চাপটাকে উচ্চ করা হয়, তাই না? তাহলে কখন এখানে আমাদের যে তোমার কি দেওয়া আছে, এখানে আমার যে এ গ্যাস আর বি গ্যাস, এটা কখন ডি এর মতো আচরণ করবে? যখন আমার যে প্রেশার এটাকে নির্মূল করা হবে, টেম্পারেচারকে উচ্চ করা হবে। এই জিনিসগুলো জাস্ট ব্যাখ্যা করে দিবা। তাহলে তোমাদের এখানে ঘ নাম্বারটা আমি তোমাদের বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। তাহলে এটা ব্যাখ্যা করবা, পারবা না এটা? হোপফুলি পারবা, আমি তো আগেই ব্যাখ্যাগুলো বলছি, সেই অনুযায়ী ব্যাখ্যা করে লিখে ফেলিও। তাহলে চলো নেক্সট সিকিউতে যাই আসো। নেক্সট সিকিউ দেখো তো আমাকে কি বলতেছে এখানে। নেক্সট সিকিউতে আমাকে বলতেছে যে আমাদের প্রদত্ত তাপমাত্রায় স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তো গ্যাস মিশ্রণের মোট চাপ তো তুমি বের করতেই পারবা। প্রদত্ত তাপমাত্রায় স্টপ কক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ বের করো। মোট চাপ তো বের করা সোজা একদম। দেখো এখানে ভলিউম দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, জাস্ট প্রেশারের এককগুলো ভিন্ন, দুটোটাকে সেম এককে আনবা, তারপর অঙ্কটা হয়ে যাবে তোমার কাছে এখানে। তো এটা তো পানিবার টাইপের ম্যাথ, তাই গ নাম্বারটা একদম ইজি, তাই না? গ নাম্বারটাকে আমার করে দেওয়া লাগবে। গ নাম্বারটা একদম ইজি না? এখানে দেখো জাস্ট এটাকে কোন এককে নিবা, এটাকে তুমি দেখো এখানে আমি তোমার বলি, এটাকে জাস্ট তুমি মিলিমিটার পারদে নিতে পারো, তাহলে 760 মিলিমিটার পারদ হবে। তাহলে বাকি অঙ্ক তুমি ইজিলি পারবা। তো এটা আমি করে দিচ্ছি না, এই গ নাম্বারটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে। গ নাম্বারটা তোমার এখানে বাড়ি কাজ থাকবে। তাহলে আসলে ঘ নাম্বার দেখি। ঘ নাম্বার বলতেছে উদ্দীপকে কোন গ্যাসে অণুর সংখ্যা বেশি আছে সেটা তোমাকে গাণিতিকভাবে বের করতে বলছে। এটা তো আরও দুনিয়ার ইজি অঙ্ক। কেন? কারণ অনুসংখ্যা মানে তোমাকে কি এক্স বের করতে বলছে এখানে। তাহলে এখানে অনুসংখ্যা কি বের করতে বলছে? এক্স। তো তুমি কি সূত্র জানো এখানে বলো তো একটু করে? তুমি সূত্র জানো পিভি ইজুকুল কত হয়ে থাকে বলো তো? পিভি ইজুকুলটা থাকে এন আর টি। আর মূল সংখ্যাকে আমরা কি লিখতে পারি? এক্স ডিভাইডেড বাই এন এ আর ইন্টু আর টি। তাহলে এক্স আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো, এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে, এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে, তাহলে এখানে কত হবে? পিভি এন এ ডিভাইডেড বাই আর টি। তো তুমি কি করবা? এ গ্যাসের জন্য এক্স অফ এ বের করবা। তাহলে এক্স, আমি শুধু এক্স অফ এর ডাটাগুলো এখানে বের করি তোমাকে, আসো এক্স অফ বিটা তুমি নিজেই করিও। তাহলে সলিউশন অফ ঘ, তুমি কিন্তু দেওয়া আছে করে লিখবা, কেমন? ওগুলো লিখলে অঙ্ক অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত হবে বলো? যে আমাদের এক্স অফ এ যদি বের করতে চাই, তাহলে এক্স অফ এর জন্য আমার সব ইনফরমেশন দেওয়া। দেখো এক্স অফ এ যদি বের করতে চাই, এখানে আমাদের কত করে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া। ফার্স্ট অফ অল প্রেশার কত? প্রেশার হচ্ছে তোমার এখানে 500 মিলিমিটার পারদ, কেমন? তো এটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিতে পারি। অ্যাটমসফিয়ারে নিলে কি আসবে? 500কে জাস্ট 760 দিয়ে ভাগ দিয়ে দাও। তারপরে ভলিউম হচ্ছে 400, তাহলে এটাকে আমি যদি লিটারে নিই তাহলে 0.4। এন এ মানে অ্যাভাগাদ্রোর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তারপরে আর এখানে কত বসাবা? 0.0821। টেম্পারেচার এখানে কত? 25, তার মানে 298। এইভাবে করে তুমি এক্স অফ এ বের করবা। সেম প্রসেসে তুমি এক্স অফ বি বের করবা, দেখবা কোন ভ্যালুটা বড় আসে, সেই যেটা বড় আসবে সেখানে আমার কী হবে বলো তো? অনুসংখ্যা বেশি হবে। তাহলে বাদ বাকিটা তুমি এখানে বাসায় করে ফেলবা। সো আমি এক্সপেক্ট করি ওইগুলো তোমরা পারবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো নেক্সট সিকিউতে যাই। আসো নেক্সট সিকিউতে যাই। দেখো তো এই সিকিউটা পারা যায় কিনা, এই সিকিউটা পারা যায় কিনা, এই সিকিউটা পারা যায় কিনা। একদম ইজি এগুলো। হ্যাঁ, ওকে গুড। তাহলে চলো আমরা এই সিকিউটা দেখে আসো। প্রথম কোশ্চেন আমাকে বলতেছে যে আমার 25°C তাপমাত্রায় ওয়াই গ্যাসের একটি অণুর গতিশক্তি বের করো। তাহলে কোন সূত্র দিয়ে করবা? দেখো তোমাদের ইকে ইকুয়াল টু কত হয়ে থাকে বলো? 3/2 nRT। তো আমরা এনকে কি লিখতে পারি? এক্স বাই এন এ। তাহলে লিখতে পারি 3/2 এক্স, এন এর জায়গায় এক্স ডিভাইডেড বাই এন এ ইন্টু আর ইন্টু টি। তাহলে এক্সের জায়গায় আমি 1 বসাবো, কারণ আমাকে একটা অণুর কথা বলছে। একটা অণু মানে কি? এক্স ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে জাস্ট আমরা 3/2 এক্সের জায়গায় আমরা 1 বসাই দিব, এখানে 1 বসাই দিব, এন এর জায়গায় 6.022
10⁻23, আরের জায়গায় এখানে আমরা 8.314 বসাবো, আর টেম্পারেচার দেওয়া আছে কতটুকু 25, তার মানে 298 বসাবো। শেষ। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত আমরা রেজাল্ট পেয়ে যাব জুল এককে। এরপর বলছে উদ্দীপকের ওয়াই গ্যাসটি কোন অবস্থায় এক্স গ্যাসের মতো আচরণ করবে। ভাই দুনিয়ার ইজি, ওয়াই গ্যাস হচ্ছে আমাদের আইডিয়া বাস্তব গ্যাস। তাহলে কি হবে সলিউশন ঘ, এই যে ওয়াই গ্যাসটাকে তুমি দিচ্ছ এখানে, তো ওয়াই গ্যাসটা কোন অবস্থায় আমার এখানে এক্স গ্যাসের মতো আচরণ করবে। দেখো তো এখানে তাহলে কি লিখবো আমরা, এখানে তাহলে আমরা লিখবো যেহেতু এটা ওয়াইটা হচ্ছে আমাদের কি, এখানে ওয়াই হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, যখন প্রেশারটাকে নিম্ন রাখো, টেম্পারেচারটাকে উচ্চ রাখো, তাহলে সেটা এক্স গ্যাসের মতো আচরণ করবে। পরে ব্যাখ্যা করে দিবা, এটা পরে ব্যাখ্যা করে দিবা, পারবা না জিনিসটা এখানে ব্যাখ্যাগুলো। তখন কি লিখবো আমরা, চাপকে যদি আমার কম করা হয়, দেখো এইটার ব্যাখ্যা কি হবে, প্রেশারকে যখন কম করা হচ্ছে, তখন প্রেশারকে কম করলে এগুলো কি সংকুচিত হবে নাকি প্রসারিত হবে গ্যাসগুলা, বলো তো একটু করে। যদি আমি প্রেশারকে কম করি তাহলে আমার গ্যাসটা কি সংকোচন হবে নাকি প্রসারণ হবে। প্রেশার কম করা হলে গ্যাস কি হবে, গ্যাস অবশ্যই প্রসারণ ঘটবে গ্যাসের। তাহলে আলটিমেটলি যে ঘটনাটা করতেছে প্রসারণ করতেছে প্রেশার কম করাইলে। আর টেম্পারেচার বাড়ালে কি হবে, জিনিসগুলো ছোটাছুটি করবে বেশি বেশি। তাহলে একে তো প্রসারণ করতেছে আর এগুলা ছোটাছুটি করতেছে বেশি বেশি, অর্থাৎ অনেক গ্যাসগুলো অনেক দূরে দূরে থাকবে। তাহলে অনেক দূরে দূরে থাকার দরুন তাদের কিন্তু তাদের আন্তঃনাবিক আকর্ষণ বলটা থাকবে না বললেই চলে। আর অন্যদিকে কি হবে, তারা এতই দূরে থাকার কারণে তাদের দখলকৃত যে মোট আয়তনটা সেটা অনেক বেশি হবে তাদের নিজস্ব আয়তনের তুলনায়, তখন তাদের নিজস্ব আয়তনটা নগণ্য হয়ে যাবে। এগুলোই তো আমার আইডিয়াল গ্যাসের বৈশিষ্ট্য। কেমন, যে তুমি বলবা কেন প্রেশার কমাইলে আর টেম্পারেচার বাড়াইলে এরকম হচ্ছে, কারণ আমরা যখন এখানে কি হয়, যখন প্রেশারকে কমাই আর টেম্পারেচারকে যখন আমরা বাড়াই, তখন এইখানে যে ঘটনাটা ঘটবে, গ্যাসের কণাগুলোর গ্যাস অণুগুলো আমরা বলতে, গ্যাস কণাগুলো বললেই হয়, গ্যাস কণা যেগুলো আছে তারা অনেক দূরে ছোটাছুটি করবে, অনেক দূরে ছোটাছুটি করবে। এগুলোকে জাস্ট তুমি ব্যাখ্যার মধ্যে লিখবা, ছোটাছুটি করবে। আর এই ছোটাছুটি করার ফলে কী হবে বলো তো একটু করে, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা নাই হয়ে যাবে, যেটা আইডিয়াল গ্যাসের বৈশিষ্ট্য। আন্তঃআণবিক আকর্ষণ বল এটা কমে যাবে, আর নিজস্ব যে আয়তন, সেই নিজস্ব আয়তনটা নগণ্য হবে। আর কি হবে, নিজস্ব যে আয়তন থাকবে, নিজস্ব আয়তনটা তখন দখলকৃত আয়তন তুলনায় নগণ্য হবে। ঠিক আছে, শেষ। এই ব্যাখ্যাগুলো দিয়ে দিবা। তাহলে এখানে ঘ নাম্বারটা তোমরা পারবা। চলো আমরা নেক্সটে যাই। দেখো তো এই সিকিউরিটা কী বলতেছে এখানে। আচ্ছা, এটা তো ওভারল্যাপ হয়ে গেছে, দাঁড়াও দেখি 9 নাম্বার সুন্দর করে আছে কিনা। এটা তো ওভারল্যাপ হয়ে গেছে, কি করা যায় এটাকে দেখি তো। এটা তো ওভারল্যাপ হয়ে গেছে। আচ্ছা আমি তোমাকে বুঝাই বলি, এখানে আসলে এটা তো ওভারল্যাপ হয়ে গেছে আসলে, তো সমস্যা ব্যাপার, ওভারল্যাপ হয়েছে কেন সবগুলা, সব সিকিউ ওভারল্যাপ হয়েছে কেন। আচ্ছা আমি তোমাকে এটা চলে করে দিয়ে আসো। আচ্ছা যাই হোক, আমি তোমাকে বলি এই সিকিউরিটা আসলে কী বলছে, পরে আমি অঙ্কটা করে দেবো, টেনশন নিও না। প্রশ্ন এখানে যাই হোক এটা হয়তো ওভারল্যাপ হয়ে গেছে, আমি ঠিক প্রশ্ন বলেছি তোমাকে। কোশ্চেনটাতে বলছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। এখানে কিছু চাপের ভ্যালু দেওয়া আছে, আয়তনের ভ্যালু দেওয়া আছে। চাপগুলো কী কী, 0.35, 0.50, 0.65, 0.85। একটা কাজ করে আমি এই ছকটাকে চলো আমি নেক্সট পৃষ্ঠায় করে দিয়ে আসি একটু করে তোমাকে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে একটা ছক দেওয়া আছে তোমার কাছে কোয়েশ্চেনের মধ্যে, কোয়েশ্চেনে তোমার কাছে একটা ছক দেওয়া আছে। সেই ছকের এখানে কি লিখছে আমি তোমাকে বলে দিই। সেই ছকের এখানে দেওয়া আছে 1 2 3 5টা ঘর করছে, আগে 5টা ঘর করে ফেলি। এটাকে চলো একটু করতে হবে, বড় করে করি। 1, তারপরে তোমার এখানে একটা অর্ধেক করি, তাহলে এখানে অর্ধেক করব, আর এই জায়গাটা অর্ধেক করব। তাহলে ছকটাতে কী কী দেওয়া আছে আমি চলো ডাটাগুলো তোমাকে লিখে দিয়ে আসো। তাহলে এখানে দেওয়া আছে তোমার চাপ, আর এখানে হচ্ছে আয়তন। এখানে দেওয়া আছে তোমার কাছে চাপটা দেওয়া আছে অ্যাটমসফিয়ার এককে, এবং তোমার এখানে দেওয়া আছে আয়তন,
এখানে দেওয়া আছে আয়তনটা, আয়তন, এবং আয়তনটা তোমার এখানে কোন এককে দেওয়া, লিটার এককে দেওয়া আছে, লিটার এককে। এবং তোমার কোশ্চেনে কি কি দেওয়া আছে, ডাটা 0.35, এখানে দেওয়া 0.35, এখানে দেওয়া তোমার এখানে 3.80, এখানে দেওয়া 3.80, তারপর এখানে দেওয়া 0.50, এখানে দেওয়া 0.50, এখানে দেওয়া 2.66, 2.66, তারপর এখানে দেওয়া হচ্ছে যে 0.65, এখানে দেওয়া 0.65, আর এখানে দেওয়া কত 2.05, 2.05, তোমার এখানে হচ্ছে 0.85, এখানে 0.85, আর এখানে কত, এখানে হচ্ছে 1.56, এখানে 1.56 দেওয়া। তাহলে এই ছকটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। তোমার ফার্স্ট কোশ্চেন বলছে কি, উদ্দীপকের গ্যাসটির মোল সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে উদ্দীপকের যে গ্যাসটা দেওয়া আছে সেটা তোমার এখানে কি বের করতে বলা হয়েছে, মোল সংখ্যা তোমার এখানে বের করতে বলছে, মোল সংখ্যা n বের করতে বলছে। তাহলে n বের করতে যদি আমাদের হয়, তাহলে আমাদের এখানে তো টেম্পারেচার এগুলো উল্লেখ করা দরকার। আচ্ছা, টেম্পারেচার উল্লেখ করা আছে 0°C। এখানে আসলে টেম্পারেচার দেওয়া আছে কতটুকু, টেম্পারেচার দেওয়া আছে তোমার কাছে এখানে 0°C, ঠিক আছে। আমাকে বলছে উদ্দীপকের গ্যাসটির মোল সংখ্যা নির্ণয় করো, ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে এটা। তাহলে ফার্স্ট কোয়েশ্চন কি, উদ্দীপকের গ্যাসটার মোল সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে চলো করি আসো, তাহলে চলো সলিউশন করতেছি আমরা এখানে গ নাম্বারটা। তাহলে কোয়েশ্চনে একটা কি ইনফরমেশন দেওয়া আছে, কোয়েশ্চনে দেওয়া আছে টেম্পারেচার কতটুকু, টেম্পারেচার হচ্ছে তোমার কাছে 0°C, তার মানে 273 কেলভিন। তাহলে বলছো তোমাকে এখানে অ্যাট ফার্স্ট যে উদ্দীপকের গ্যাসটার মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা সবাই জানি পিভি ইজুকুল কত হয়ে থাকে, nRT। তাহলে n আমাকে বের করতে হবে। তাহলে n ইকুয়াল টু কত আসবে এখানে বলো তো, n ইকুয়াল টু আসবে তোমার এখানে পিভি ডিভাইডেড বাই RT, পিভি ডিভাইডেড বাই RT আসবে। তাহলে আমার এই ছকের মধ্যে আমাকে অনেকগুলো প্রেসারের ভ্যালু আর তার কারেসপন্ডিং ভলিউম দেওয়া আছে। আমি যে কোনো একটা প্রেসার আর যে কোনো একটা ভলিউমকে আমি পিক করব। ধরো আমি যদি প্রেসার হিসেবে 0.35কে কনসিডার করি এই অঙ্কটার জন্য, প্রেসার হিসেবে যদি আমি কাকে কনসিডার করি এখানে 0.35কে, তখন আমাকে ভলিউম হিসেবে কনসিডার করতে হবে 3.80কে। আর এখানে আমাদের এটা তো 0.0821 দেওয়া, আর এটা হচ্ছে আমার টেম্পারেচার কতটুকু 273। এখান থেকে তুমি তোমার মোল সংখ্যা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তোমাকে তো এই স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকে তোমাকে বলতেছে তুমি মোল সংখ্যা বের করো। তো জাস্ট তুমি যে কোনো একটা প্রেশারকে পিক আপ করবা, তার কারেসপন্ডিং ভলিউমটাকে নিবা, প্রেশার এটা ভলিউম এটা ডাটা বসাবা, তোমার এখানে আনসার চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আনসারটা চলে আসবে, আনসারটা আমরা ইজিলি বের করে ফেলবো। সো কুমিল্লা বোর্ডের কোয়েশন হলেও জিনিসটা কিন্তু সহজ আসছে। আচ্ছা, এরপরেরটা আমরা দেখার চেষ্টা করি আসো। এরপর আমাকে বলতেছে উদ্দীপকে যে উল্লিখিত গ্যাসটা কোন সূত্রকে সমর্থন করে, গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে কোয়েশনটা আমাকে বলছে কি, উদ্দীপকে যে গ্যাসটার কথা বলছে সেটা কোন সূত্রকে সমর্থন করে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটা কি কেউ আমাকে বলতে পারবা, কোয়েশনটা আমাকে কেউ বলতে পারবা, এই যে আমার যে উত্তরটা আমাকে বলতে পারবা যে এইখানে যে গ্যাসটা আছে সেটা কোন সূত্রকে ফলো করছে, এই গ্যাসটা কোন সূত্রকে ফলো করছে, এটা কি কেউ বলতে পারবা আমাকে, এই গ্যাসটা কোন সূত্রকে ফলো করছে আমাকে কি কেউ বলতে পারবা, এই গ্যাসটা কোন সূত্রকে ফলো করছে, এই গ্যাসটা কোন সূত্রকে ফলো করছে আমাকে কেউ বলতে পারবা। বয়েলের, গুড। বয়েলের কেন বলো তো একটু করে, কারণ কোয়েশ্চনে কিন্তু প্রেশার আর ভলিউম চেঞ্জ হচ্ছে, প্রেশারে কারেসপন্ডিং ভলিউমগুলো দেওয়া আছে, বাট সবগুলো আমি 0°র জন্য হিসাব করছি। তাহলে টেম্পারেচারটাকে আমি ফিক্স করে দিছি না, দেখো এখানে আমার প্রেশার আর ভলিউমগুলো চেঞ্জ হচ্ছে, বাট টেম্পারেচারকে আমি ফিক্স করে দিছি। তাহলে আমি বলবো যে উদ্দীপকের ডাটা নেওয়ার সময় তাপমাত্রাকে স্থির করে রাখা হয়েছে, অর্থাৎ এখানে এটা বয়েলের সূত্রকে মেনে চলার চান্স আছে। এখন আমাকে এটাই দেখাইতে হবে বয়েলের সূত্রকে মেনে চলে কিনা। তাহলে আমরা এখানে ঘ নাম্বার যখন আমরা লিখবো সলিউশন যখন আমরা এখানে ঘ নাম্বার লিখবো, তখন আমরা লিখবো যে উদ্দীপকের ডাটাগুলো নেয়ার সময় আমরা যে টেম্পারেচার ইকুয়াল টু 0°C ধরা হয়েছে, তাই ইহা
বয়েলের সূত্রকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে। তাই ইহা বয়েলের সূত্রকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে। সমর্থন করার সম্ভাবনা রয়েছে। এখন আমাকে দেখতে হবে বয়েলের সূত্র মানে মেনে চলে কিনা। এখন আমরা জানি সবাই বয়েলের সূত্র কি, আমরা সবাই জানি বয়েলের সূত্র। বয়েলের সূত্র, সেই বয়েলের সূত্রটা কি হয়ে থাকে দেখো, আমরা সবাই কিন্তু বয়েলের সূত্র জানি। তাহলে বয়েলের সূত্র কত হয়ে থাকে, বি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে বা পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে কেউ যদি বয়েলের সূত্র মেনে চলে তাহলে তার যে কোনো মোমেন্টের প্রেশার আর ভলিউমের গুণফলটা সবসময় কনস্ট্যান্ট হবে। এটাই তো আমাকে বয়েলের সূত্র বলে, তাই না? যে কেউ যদি বয়েলের সূত্র মেনে চলে তাহলে তার যে কোনো মানে পয়েন্টে প্রেশার এবং ভলিউমের গুণফলটা কনস্ট্যান্ট হবে। তাহলে আমাকে এখন কী করতে হবে জানো, যদি এটা যদি বয়েলের সূত্র মানতে হয় তাহলে প্রত্যেক প্রেশার ভলিউমের গুণফলটা ফিক্সড হবে। এটা আমাকে এখন চেক করে দেখাতে হবে। তাহলে কীভাবে চেক করে দেখাবো, তাহলে আমরা এখানে লিখবো, দেখো আমাদের কাছে আমরা এখন চেক করে আমার সমর্থন করে কিনা আমাকে চেক করতে বলছে। তাহলে আমরা লিখবো এখানে আমাদের প্রথম ডাটা। তাহলে আমরা এখানে লিখবো প্রথম ডাটা, তো প্রথম ডাটাতে দেখো তো আমাকে কী কী দেওয়া আছে এখানে। আমরা যদি দেখতে চাই প্রথম ডাটার মধ্যে আমাকে দেওয়া আছে এখানে আমার প্রেশার কত 0.35, প্রেশার দেওয়া আছে কতটুকু, প্রেশার 1 দেওয়া আছে আমার 0.35 অ্যাটমসফিয়ার। আর তোমার ভলিউম দেওয়া আছে কতটুকু 3.80 ভলিউম লিটার, V1 দেওয়া 3.80 লিটার। তাহলে এখন আমাকে দেখতে হবে P1 V1টা কত আসে। তাহলে এখানে P1 V1 তাহলে আসবে 0.35 গুণন 3.80। আমি একটু পরে ক্যালকুলেশন করতেছি। তারপর হচ্ছে দ্বিতীয় ডাটা, একসাথে ক্যালকুলেশন করে ফেলবো সবগুলা। দ্বিতীয় ডাটা কত আসবে এখানে, দ্বিতীয় ডাটা অনুযায়ী আমাকে প্রেশার দেওয়া আছে কতটুকু 0.5, তাহলে প্রেশার 2 এটা দেওয়া হচ্ছে যে 0.5 অ্যাটমসফিয়ার। আর ভলিউম 2টা দেওয়া আছে কতটুকু, ভলিউম 2 দেওয়া এখানে 2.66, তাহলে 2.66 লিটার। তাহলে এখানে আমাদের প্রেশার 2 ভলিউম 2 এটা আসবে 0.5 গুণন 0.66। তারপর হচ্ছে তৃতীয় ডাটা, তাহলে তৃতীয় ডাটার মধ্যে দেখো এখানে আমাদের প্রেশার 3 দেওয়া আছে কতটুকু, প্রেশার 3 দেওয়া আছে 0.65, প্রেশার 3 দেওয়া 0.65। আর ভলিউম 3 দেওয়া এখানে কত, ভলিউম 3 দেওয়া 2.05 লিটার। তাহলে এখানে আমরা যদি বের করি প্রেশার 3 ভলিউম 3 তাহলে আসবে 0.65 গুণন 2.05। তারপর যদি আমি দেখি চতুর্থ ডাটা, সবগুলো ডাটা দিয়ে চেক করে দেখাতে হবে। একটাও যদি ফেল করে সমান না আসে তাহলে আমি বলবো এটা বয়েলের সূত্র মেনে চলতেছে না। তাহলে এখানে প্রেশার 4 এটা করে দেওয়া 0.85, ভলিউম 4 দেওয়া কত 1.56। তাহলে এখানে আমরা যদি বের করতে চাই প্রেশার 4 ভলিউম 4 এগুলো কত আসবে 0.85 গুণন 1.56। তাহলে দেখো এখানে কত আসে রেজাল্ট। তাহলে আমি যদি সবগুলো এখন ক্যালকুলেট করি দাঁড়াও, এখানে আসবে 0.35 3.80 1.33। তুমি চাইলে একক দিতে পারো অ্যাটমসফিয়ার লিটার বা লিটার অ্যাটমসফিয়ার, একক দিতে পারো কি এখানে লিটার অ্যাটমসফিয়ার। এখানে দেখো কত আসে 0.5 গুণন 0.66, সরি এখানে কত 0.66 কেন 2.66 না, হ্যাঁ ভুলে এটা 0.66 2.66, এই বেরোটা কত 2.66 কেমন, এখানে কত 0.5 কত এখানে 0.5 গুণন 2.66, সরি ভাই খেয়াল করে নিই। তাহলে এখানে কত আসছে 0.5 2.66, সেটা হচ্ছে 1.33 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে 0.65 গুণন 2.05 এটাও 1.3325 লিটার অ্যাটমসফিয়ার।
এটাকে আমরা নিয়ার অ্যাবাউট 1.33 ধরতেই পারি লিটার অ্যাটমসফিয়ার। তারপর এখানে কত আসছে 0.85 গুণন 1.56, এটা 1.326 লিটার অ্যাটমসফিয়ার। এটাকে আমরা নিয়ার অ্যাবাউট 1.33 লিটার অ্যাটমসফিয়ার ধরতেই পারি। তাহলে আমি বলতে পারি এখানে যে আমাদের যে P1 V1 সবগুলোই সমান আসতেছে, তাহলে ইহা বয়েলের সূত্রকে সমর্থন করে। তাহলে আমরা তখন এখানে বলতে পারি যে এখানে আমার P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ইকুয়াল টু P4 V4 ইকুয়াল টু 1.33, যে আসলে কে সমান, অর্থাৎ প্রদত্ত গ্যাসটি বয়েলের সূত্র সমর্থন করে, বয়েলের সূত্র সমর্থন করে। কেমন? আশা করি আমরা অঙ্কটা সব এখানে বুঝতে পারছি। দেখো তো সিকিউরিটি ক্লিয়ার কিনা, কুমিল্লা বোর্ড, বাট কোয়েশ্চন সহজ আসছে। কুমিল্লা বোর্ড কিন্তু কোয়েশ্চন সহজ আসছে, তাই না ভাই? আরেকটা সিকিউ করাই দিই, কেমন? 10টা হয়ে যাক, তারপর ছুটি দিয়ে দিব। তাহলে এখানে আমাদের 9 নম্বরটা শেষ। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে কি বলছে, এখানে 25-30, হ্যাঁ বলতেছে উদ্দীপকে উল্লিখিত স্টপকক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার এখানে গ্যাস মিশ্রণের মোট চাপ কত নির্ণয় করো। তাহলে এটা দেওয়া 25, এটা দেওয়া 30, বাট আমার লাগবে কততে? 40তে হচ্ছে আমার এখানে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে, সেই ভ্যালুটা আমার এখানে লাগবে। ঠিক আছে, এই অঙ্কটা কি পারবা? কি মনে হয় অঙ্কটা কি পারবা? এই অঙ্কটা কি পারা যাবে? এই অঙ্কটা কী করবা বলো তো? এখানে যেটা মেইন ইস্যু সেটা হচ্ছে আমার এখানে এটা 25 দেওয়া, এটা 30 দেওয়া। তো তোমাকে যেটা করতে হবে আগে, হয় দোনোটাকে 25-এ নিতে হবে, নাহলে দোনোটাকে 30-এ নিতে হবে। কিন্তু আসলে এখানে ডাটা মিস্টেক আছে, এটা ডাটা উদ্দীপক, এটা মিস্টেক আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। এখানে ডাটা মিস্টেক আছে। কেমন? এটা 30 ডিগ্রি হবে হয়তো, কারণ এখানে তো কখনো চেঞ্জ হয় না। আচ্ছা যদি হয়ও সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, ডাটা যদি চেঞ্জ হয় সমস্যা নেই। চলো আমি অঙ্কটা করাই দিয়ে আসো। এই অঙ্কটা সলিউশন করবো। আসো আমরা গ নাম্বারটা সলিউশন করবো আমরা গ নাম্বারটা। দেখো কীভাবে সলিউশন করবো। আমার এখানে কী কী দেওয়া আছে আমি তোমাকে চলো বলি। আসো অ্যাট ফার্স্ট আমার কাছে এখানে প্রথমে একটা পাত্র দেওয়া আছে, এটা আমাদের লাস্ট সিকিউ আজকের। তো এই পাত্রতে দেওয়া এটা 25 ডিগ্রি সেলসিয়াস, এটা কতটুকু 25, এটা দেওয়া কত 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেওয়া 350 মিলিমিটার পারদ, 350 মিলিমিটার পারদ চাপ দেওয়া আছে এখানে। তারপরে দেওয়া 550 ml, তারপর দেওয়া এখানে 550 ml দেওয়া, তারপর দেওয়া এখানে 0.450 গ্রাম, 0.450 গ্রাম দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আর এখানে এটা করে দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে, 30 ডিগ্রিটা দেওয়া আছে এখানে। আর এখানে যেটা আছে পরবর্তী পাত্রটা সেটা কত, সেটা তোমার এখানে দেওয়া 30 ডিগ্রি। আর এখানে কত দেওয়া আছে 450 ml, 450 মিলিলিটার পারদ, 450 মিলিমিটার পারদ। আর এখানে তোমার ভলিউম দেওয়া কত 425 ml, 425 ml। আর এখানে আমার ভর দেওয়া 0.325 গ্রাম, করে দেওয়া 0.325 গ্রাম। তো তারপর কী বলছো তোমার কোয়েশ্চনে, তুমি দুটাকে মিশ্রণ করবা এবং মিশ্রণ করে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোট চাপ বের করবা। তাহলে আগে দোনোটাকে মিশ্রণ করবা, এই দোনোটাকে মিশ্রণ করবা। বাট পয়েন্ট হচ্ছে দেখো এখানে আমার এই দুটো টেম্পারেচার ভিন্ন। তাহলে আমার আগে প্রথম কাজটা কী হবে, হয় দোনোটাকে 25-এ নিতে হবে, নাহলে দোনোটাকে 30-এ নিতে হবে, অথবা দোনোটাকে তুমি 40 নিয়েও করতে পারো, তাহলে আরও সুবিধা হবে, ডাইরেক্ট তুমি রেজাল্ট পেয়ে যাবা। অর্থাৎ তুমি যেটা করো,
আগে এটাকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত করো, তারপর দেখো এখানে প্রেশার কত আসে। আর এটাকেও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত করো, তারপর দেখো প্রেশার কত আসে। দেন তুমি মিশ্রণের চাপ হিসাব করো। এটা একটা পন্থা হইতে পারে। তাহলে যেটা আমরা করতে পারি, আমরা এইটাকে দেখো, আমরা এটাকে 40-এ নিই। আমরা যদি এটাকে কী করি, আমরা আমাদের টার্গেটটা কি এখন, আমাদের পাত্রের ভলিউম তো সেমই থাকবে। পাত্রের ভলিউম আমার এখানে 550 ml থাকবে, বাট আমি 25-এ রাখবো না। আমি কোথায় নিয়ে যাবো এটাকে, 40-এ নিয়ে যাব। দেখবো এখন এখানে P40 কত আসে। তাহলে এটা P25। তো ভলিউম তো সেম আসছে, তাহলে এখানে প্রেশার আর টেম্পারেচার প্রপোর্শনাল হবে। তাহলে P40 বের করবো আমরা। P40 ডিভাইডেড বাই আমরা কত করতে পারি এখানে, P25। তাহলে এখানে আমাদের কত আসবে বলো, টেম্পারেচারের সমানুপাতিক না, কারণ ভলিউম আমি এখানে এই পাত্রটাকে যে সেম পাত্রই তো, তাহলে ভলিউম তো সেম আছে, ভলিউম সেম থাকবে। তাহলে কী হবে এখানে, P40 কত আমি বের করবো। আর P40 মানে তোমার এখানে 40 প্লাস 273, আর এখানে আসবে কত 25 প্লাস 273। ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু সব আমরা এ পাত্রের জন্য হিসাব করতেছি। সব আমরা এ পাত্রের জন্য হিসাব করতেছি। তাহলে এ পাত্রের জন্য P40 কত আসবে দেখো তো। তাহলে এটা আসবে তোমার কাছে এখানে, এটা কত হবে, 313 হবে। 313 হবে এটা। আর এটা হবে কত, 298 ইন্টু P25টা কত এখানে, 350। 350। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের কত আসছে এটা, P4 এখানেই চলো বের করে ফেলি, আসো দেখো এখান থেকে কত আসছে বেরোটা। এই বেরোটা আসছে 313 ডিভাইডেড বাই 298 গুণন 350। তাহলে 367.617 একক কী হবে এখানে, একক হবে তোমার এখানে মিলিমিটার পারদ। মিলিমিটার পারদ। তাহলে এখন আমরা কিন্তু এটা কোথায় নিয়ে গেছি, আমরা এখন এটাকে নিয়ে গেছি 40-এ। আর 40-এ এটার পাস প্রেশার কত এখন, 367.617। 367.617 মিলিমিটার পারদ চাপ। ঠিক আছে। আর সেমভাবে আমি এটাকে তাহলে কোথায় নিয়ে আসবো এখন, ওই 40-তে। তাহলে আমার হিসাবটা সহজ হয়ে গেছে। তাহলে আমি পাত্রের আয়তন দেখেন আমি 425-ই রাখবো, এটাতে কোনো সন্দেহ নাই। বাট এটাকে আমি এখন 40-তে নিয়ে আসবো। আর এই 40-র জন্য আমার এখন প্রেশার কত হয় সেটা দেখবো। কীভাবে বের করবো, দেখ এক লাইনে বের করে ফেলে আসো। 40টা আমি বিয়ের জন্য বের করবো এখানে। তাহলে এখানে কত আসবে, উপরে আসবে তোমার 313, 313, নিচে আসবে তোমার কাছে এখানে 298। আর সরি ভুল করছি এখানে, কারণ এখানে কিন্তু 30 দেওয়া। তাহলে এখানে কিন্তু টেম্পারেচার কত হবে, এখানে টেম্পারেচার হবে 30টা, তার মানে 303 হবে এখানে। আর এখানে হবে P অফ 30টা কত এখানে, 450। এই যে দেখো, এই প্রথম পার্টে তো 25 ছিল, তাই 25 যোগ 273 করছিল 298 পাইছো। এখানে তো 30 আছে, তাহলে 30 যোগ 273 যোগ করে 303 হবে। আর এখানে দেখো তখন কত আসবে এটা তোমার, 313 গুণন 450 ডিভাইডেড বাই 303। তাহলে আসছে 464.851 মিলিমিটার পারদ। এখন সবাই সেম লেভেলে আসছে, এখন সবাই সেম লেভেলে আসছে। তাহলে এখানে প্রেশার কত বেড়েছে, 464.851 মিলিমিটার পারদ। তাহলে এখন সবাই সেম লেভেলে আসছে। এখন তুমি মিশ্রণ ঘটাও, এখন কোনো সমস্যা নেই। এখন দুটোটা 40-তে আছে, তাহলে এখন মিশ্রণ ঘটাও। এখন তুমি তাহলে 40-তেই মিশ্রণের চাপ পেয়ে যাবা। তাহলে এখন তুমি যদি এখানে P আর V ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 করো, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা কিন্তু পিটা পেয়ে যাব। তাহলে দেখো তো ভ্যালু কত আসে এখানে। তাহলে P1 এর ভ্যালু কত, P1 এর ভ্যালু 367.617, 367.617 গুণন সরি ভলিউম হচ্ছে 550 প্লাস P2 কত, P2 হচ্ছে 464.851। আর এখানে কত ভলিউমটা 425। তাহলে দেখো তো এখানে আমি যদি একটু করে বাড়াই দিই, হ্যাঁ ওকে। তারপর এখানে ভলিউমটা কত ভাগ হবে, টোটাল মিশ্রণটা 550 প্লাস 425 শেষ। তাহলে দেখো এখানে কত আসে প্রেশারটা, তাহলে দেখো এখানে প্রেশারটা কত আসে তোমার, এটা 367.617 গুণন 550 প্লাস 464.851
গুণন 425 ডিভাইডেড বাই 550 প্লাস 425, তাহলে আসছে 410, 410.001 এত একক অবভিয়াসলি মিলিমিটার পারত। এখানে আসলে এখন তুমি যদি টেস্ট পেপার বের করো দেখবে এটার সাথে উত্তর মিলতেছে না। কেন মিলতেছে না? কারণ আমাদের টেস্ট পেপারের মধ্যে এই টেম্পারেচারটা 30 দেওয়া, ঠিক আছে, এই টেম্পারেচার করে দেওয়া 30 দেওয়া, বাট এখানে 25 দেওয়া ছিল, আমি 25 ধরে অঙ্কটা করে দিছি, ঠিক আছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছি আমরা সবাই। তাহলে ক্লিয়ার কিনা দেখো তো, না বুঝলে আমাকে বলো ক্লিয়ার কিনা। এটা কি যদি বুঝতে পারো তাহলে আমাকে বাই জানাও, যদি বুঝে থাকো তাহলে আমাকে বাই বাই জানাও। লাস্ট অঙ্ক দেখি এটা কীভাবে করবা বলো তো, গ নাম্বারটা। জাস্ট আমাকে আইডিয়া দাও তো, গ নাম্বারটা কীভাবে করবা, একটু কি আমাকে আইডিয়া দিতে পারবা? ঘ নাম্বারটা কীভাবে করবা, ঘ নাম্বারটা কীভাবে করবা, আইডিয়া দিতে পারবা? ঘ নাম্বারটা কীভাবে করবা? এটাই লাস্ট অঙ্ক আজকে আমাদের। আমাকে বলতেছে এ ও বি গ্যাসের মধ্যে কোনটার বিচ্যুতির মাত্রা, মানে কোনটা আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি দেখাবে, মানে কোনটার বিচ্যুতি মাত্রা বেশি। গুড, একজন পারছো তুহিন, গুড। জেড বের করতে হবে আমাকে, বুঝছো? মানে আমাদের যেটা করতে হবে, আমার এইটা জেড বের করতে হবে। আমাকে কি করতে হবে বলি, আমাকে এইটার জেড বের করতে হবে, জেড সংকোচনশীলতা গুণাঙ্ক, এটারও জেড বের করতে হবে। এরপর আমাকে বিচ্যুতির মাত্রা হিসাব করতে হবে, এরপর আমাকে এখানে বিচ্যুতির মাত্রা হিসাব করতে হবে। বিচ্যুতির মাত্রা মানে কত? মডুলাস অফ 1 মাইনাস জেড গুণন 100%। ক্লিয়ার? দেন হচ্ছে আমাকে এখানে অঙ্কটা করতে হবে। দেখো বুঝতে পারছো কিনা, এটাই আমাকে করতে হবে। কোনটার বিচ্যুতির মাত্রা বেশি এটা আমাকে ইজিলি বের করতে পারবো। এখন হ্যাঁ, তুমি চাইলে আণবিক পদ্ধতিও দেখাতে পারো, তবে সবচেয়ে বেশি সুবিধা যেটা, মানে যেহেতু এটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চন, তুমি ম্যাথমেটিক্যালভাবে যদি ব্যাখ্যা করতে চাও তাহলে বিচ্যুতি মাত্রা দিয়ে ব্যাখ্যা করাটা সবচেয়ে বেশি সেফ অপশন। হ্যাঁ, তুমি আণবিক ভর দিয়েও করতে পারো, আণবিক ভর দিয়েও করতে পারো, বাট সেটা তোমাকে ব্যাখ্যামূলক হবে। ব্যাখ্যামূলক থেকে এই যে তুমি যদি ম্যাথমেটিক্যালভাবে করো তাহলে সবচেয়ে বেশি তুমি প্রফিটেবল, মানে নাম্বার বেশি পাবা আর কি। আচ্ছা, তাহলে চলো করে দেওয়া সংখ্যাটা আমি এখানে সলিউশন ঘ। তো আমরা জানি পিভি ইজুগুলো কত, জেড এন আর টি। তাহলে এখান থেকে জেড মানে আমরা কত পাবো, পিভি ডিভাইডেড বাই জেড মানে আমরা পাবো এখানে পিভি ডিভাইডেড বাই পিভি এন আর টি। তাহলে এখান থেকে যদি আমরা জেড অফ এ বের করতে চাই, এ গ্যাসের জেডটা, তাহলে দেখো তো এ গ্যাসের জন্য আমাকে কি কি ইনফরমেশন দেওয়া ছিল এখানে। আমার এ গ্যাসের এখানে দেওয়া ছিল, আমার পিভি লাগবে তো, তাহলে প্রেশার দেওয়া ছিল 350, এটাকে জাস্ট আমি 760 দিয়ে ভাগ করে দিব অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য। ভলিউম দেওয়া ছিল 550, তাহলে 0.5। আর এন এখানে দেওয়া ছিল, এন দেওয়া ছিল না, 0.45 গ্রাম জিরো দেওয়া ছিল এখানে। বাট আণবিক ভর কি দেওয়া ছিল? আণবিক ভর তো এখানে দেওয়া নাই, কোয়েশ্চনে তো আমাকে আণবিক ভরটা দেওয়া নাই। আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি এখানে, আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি। দেখো এখানে অঙ্কটাতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, এখানে এটার ভর দেওয়া আছে, এখানে এটার ভর দেওয়া আছে। তো তোমাকে কোয়েশ্চনে কি বলছে এখানে, দেখো কোয়েশ্চনে বলছে কোনটা আদর্শ গ্যাস হতে আদর্শ গ্যাসের আচরণ হতে বিচ্যুতি বেশি হবে। এখন তুমি যদি যখন কোনো কিছুকে পরিমাপ করতে যাবা, আগে কিন্তু সেম লেভেলে আনতে হবে বা সেম ফিল্ডে আনতে হবে। কথাটা বুঝিও। ধরো আমি কম্পেয়ার করতে যাচ্ছি যে এই ছেলেটা ভালো নাকি এই ছেলেটা ভালো পড়ালেখায়, তারা দুজনকে আমার সেম পরিবেশ দিতে হবে, সেম ম্যাটেরিয়াল দিতে হবে, তারপর আমি দেখবো যে কে ভালো কে খারাপ। বাট আমি একজনকে একদম খারাপ পরিবেশে রাখলাম, একজনকে একদম ভালো পরিবেশে রাখলাম, তাহলে তাদের মধ্যে আমার কম্পেয়ার করলে কিন্তু হবে না। আমাকে এখানে বলতেছে কোনটার আদর্শ গ্যাস আচরণ হতে বিচ্যুতি বেশি হবে, বাট মূল সংখ্যা বের করার কোনো অপশন দেওয়া নেই, কারণ এখানে আণবিক ভর উল্লেখ করা নেই। আবার তুমি এখানে তাহলে পিভি ইকুয়াল এনআরটি দিয়ে হ্যাঁ করতে পারো ওখানে, কিন্তু বাট এটা তো আমাকে প্রশ্নে বলতেছে যে যেহেতু বিচ্যুতির মাত্রা আসছে তাহলে এখানে পিভি ইকুয়াল জেড এনআরটি ইউজ করতে হবে। আণবিক ভর বের করার কোনো অপশন নেই। আমি যেটা করতে পারি, আমি দোনোটার এক মোল কনসিডার করে নিব, দোনোটাকে সেম লেভেলে নিয়ে আসবো। অর্থাৎ জেড এ যখন বের করব তখনও এখানে এক মোল নিব, আর টেম্পারেচার কত দেওয়া ছিল এখানে, টেম্পারেচার হচ্ছিল 25, এটা আসলে প্রশ্নে 30 দেওয়া দেখবা, তাহলে 298 বসাবা। আবার তুমি যখন জেড বি বের করবা
তখনও তুমি 1 মোল ধরে নিবা, তখনও তুমি কত মোল ধরে নিবা, এখানে 1 মোল ধরে নিবা, কেমন? আর এখানে দেওয়া ছিল কত, 450, 450 760 দিয়ে ভাগ করে দাও, এখানেও তুমি 1 মোল ধরে নিবা। প্রেশার এখানে ভলিউম কত, 425, তো তাহলে 0.425, 0.0821, এখানে টেম্পারেচার হচ্ছে 303। ওকে, তাহলে এখানে তুমি জেড ধরে করতে পারো আর কি। তো জেড ধরে করলে যেটা তোমার এখানে মানে প্রবলেম, এখানে 1 মোল বিবেচনা করতে হবে। সরি ভাই, তাহলে জেড ধরলে করলে কি করতে হবে, এখানে 1 মোল বিবেচনা করতে হবে। তো তুমি চাইলে কি করতে পারো, এটাকে আণবিক ভর বের করেও করতে পারো, সেই ক্ষেত্রে জেড বিবেচনা করতে হচ্ছে না। তো ওইভাবেও তুমি আসলে ব্যাখ্যাটা দিতে পারো আর কি, কেমন? তো এইভাবে হচ্ছে তুমি আনসারটা করবা, পরে বিচ্যুতির মাত্রা বের করবা, যার বিচ্যুতির মাত্রা বেশি সেটা বেশি বিচ্যুতি হবে, আর যার বিচ্যুতির মাত্রা কম সেটা কম বিচ্যুত হবে। তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। কারো যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে জানাইতে পারো, কেমন? কারো যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে জানাইতে পারো। হ্যাঁ, এই জন্য এমডি করতে হবে। হ্যাঁ, এমডি করলেই ভালো, এমডি করলেই ভালো। তাহলে এখানে এন ইকুয়াল টু 1 ধরার কোনো ব্যাপার স্যাপার আসতেছে না। বাট জেড দি করলেও কোনো সমস্যা নেই, জেড দি করলে ফুল মার্কস পাবা, সেক্ষেত্রে এন ইকুয়াল টু 1 ধরে নিবা, কেমন? আচ্ছা, তো এম দি করলে তোমাকে তার এখানে মূল সংখ্যা 1 ধরার কোনো ব্যাপার স্যাপার আসতেছে না। বাট জেড দিয়ে করলে এন ইকুয়াল টু 1 ধরে অঙ্কটা করতে হবে। হ্যাঁ, এম দি করিও, তাহলে বড় হাতের এম দি করিও অঙ্কটা, কেমন? আজকের লেকচার কি সবাই বুঝতে পারছো? আজকের লেকচার আমাদের এতটুকু শেষ হবে। আজকের ক্লাসটা কেমন লাগছে আমাকে জানাতে পারো কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো এই ধরনের আমরা সিকিউ সলভিং ক্লাস আনবো কিনা, বা তোমাদের উপকারে আসতেছে কিনা। ঠিক আছে, 1 সেকেন্ড। হ্যাঁ, ওকে, তাহলে বিদায়। হ্যাঁ, বিদায়, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।